আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাংলা দ্বিতীয় পত্র তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, বা পরীক্ষা যেমনই হোক না কেন ইংরেজিতে তোমাকে কিন্তু ফাটাইতে হবে। আর এই ইংরেজি ফাটানোর জন্য আমরা হায়ার করেছি আমাদের সকলের প্রিয় সেলিম স্যার। তো স্যার, এই ক্লাসটা আমরা কিভাবে সাজাচ্ছি এটা বলে আপনি ক্লাসটা শুরু করুন। অবশ্যই অবশ্যই। আমি খুব একটা বেশি সময় তোমাদের থেকে নিব না, কারণটা হচ্ছে যে আমাদের হাতে সময় খুবই অল্প। এই ক্লাসটা খুব একটা বেশি লম্বা হবে না, কিন্তু ক্লাসটা তোমার জন্য খুবই ইফেক্টিভ বা কার্যকর হবে ইনশাল্লাহ। এখন স্যার ক্লাসটা এখানে সাজানো হলো তাদের একদম যে ফার্স্ট পেপারের 100 মার্কস, এই 100 মার্কসের এ টু জেড কোন জায়গাটা আমি কিভাবে লিখবো, কোথায় অ্যান্সার কিভাবে করলে ভালো মার্কস পাওয়া যাবে, কোন প্যাসেজগুলো পড়বো, কোন কবিতার থিমগুলো পড়বো, কোন ফ্লোচার্ট পড়বো, কোন সামারি পড়বো। এক কথায় ছোট একটা ক্লাস, কিন্তু একটা ধামাকা হবে ইনশাল্লাহ, এবং এই মুহূর্তে খুবই কার্যকর হবে বলে আমার বিশ্বাস। এক কথায় সবকিছু থাকছে এই ছোট্ট ক্লাসটার মধ্যে। আচ্ছা বাচ্চারা, আমি একটু ছোট কথা বলে চলে যাব। দেখবা যে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা এটা একটু পূরণ করে নিবা, ওখানে সব ইনফরমেশন গুলো আছে। আর ক্লাসটা সুন্দর করে করো স্যার, মঞ্চ আপনার, আপনি শুরু করুন। ওকে ওকে, ইনশাআল্লাহ। ওকে, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজিটা পুরোটা হচ্ছে আমাদের 100 মার্কস, এবং এই 100 মার্কসের জন্য আমাদের কোন কোন জায়গাগুলোতে নক করতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাবো, কোন প্যাসেজটা আমি পড়বো, কোনটা পড়বো না। অনেক ক্ষেত্রে আমরা ফ্লোচার্ট ভালো লিখতে পারি না, লিখলেও আমরা ভালো নাম্বার পাই না। সামারিটা আমরা আজে বাজে সবকিছু তুলে দিই, সেটা যেন না করি। ওই জন্য, এবং কোন কবিতাগুলো পড়বো, কবিতার থিমই বা কিভাবে লিখবো, কত ওয়ার্ডের মধ্যে লিখবো, ইন টোটাল এই ক্লাসটার মধ্যে ইনশাল্লাহ থাকবে। আমি ডেমো হিসাবে এই জায়গাতে একটা প্যাসেজ নিয়ে, ঠিক আছে? চাইলে এখানে হয়তো 10টা প্যাসেজ নেওয়া যায়, এই ক্লাসের লেন্থ 10 ঘন্টা হয়ে যাবে। এই মুহূর্তে তোমার হাতে এতটা সময় নেই। তোমার জন্য কি করতে হবে, স্বল্প সময়ে ভালো মার্কস তোলার যে কার্যকর যে পদ্ধতিগুলো, যে ওয়েগুলো, সেটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা দেখো। প্রথমত হচ্ছে আমি এই প্যাসেজ থেকে, আমাদের কয়টা প্যাসেজ থাকছে, প্যাসেজগুলো কোথা থেকে থাকছে, এবং প্যাসেজগুলো থেকে কি কি জায়গাগুলো থেকে মার্কস আসবে সেটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। তো প্রথমত বলে নেওয়া ভালো, বা তোমরা খুব ভালো করেই জানো অবশ্যই, যে আমাদের প্যাসেজ থাকবে হচ্ছে 3টা। কয়টা? 3টা। এবং 3টা প্যাসেজ হচ্ছে সৌভাগ্যক্রমে বা সিলেবাস এভাবেই সাজানো হয়েছে যে সিন প্যাসেজ। সিন মানে হচ্ছে যেটা আমার টেক্সট বইয়ে আমরা পড়েছি, বাইরে থেকে না। এই 3টা প্যাসেজ থেকে আমাদের 4 ধরনের প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম প্যাসেজ থেকে আমাদের উত্তর করতে হবে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন, রাইট? দ্বিতীয় প্যাসেজ থেকে আমাদের করতে হবে ফ্লোচার্ট। অল্প কথা লিখে ফ্লোচার্টে 10-এ 10 পাওয়াটা খুবই তোমার হচ্ছে রেয়ার ফার্স্ট পেপারের অন্য আইটেমগুলোর ক্ষেত্রে। কিন্তু আমরা আজকে খুব ভালোভাবে শিখে যাব যে অল্প কিছু ওয়ার্ডে কিভাবে 10-এ 10 পাওয়া যায়। আর একটা কথা হচ্ছে 3 নাম্বার প্যাসেজ থেকে 10 মার্কস থাকবে, সেটা হচ্ছে সামারি। এই সামারিটাও আমরা অনেক ক্ষেত্রেই ভুলভাল লিখে ফেলি, সঠিকটা লিখতে পারি না। এটার একটা ধারাবাহিক ওয়ে বা প্রসেস রয়েছে, সেটা আমরা আজকে ফলো করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের হচ্ছে প্যাসেজ থাকবে মোট 3টা। প্রথম প্যাসেজ থেকে 15 মার্কস এমসিকিউ এবং কোশ্চেন, দ্বিতীয় প্যাসেজ থেকে হচ্ছে ফ্লোচার্ট, তৃতীয় প্যাসেজ থেকে হচ্ছে আমাদের সামারি। তো প্রথমত আমরা হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার করে নিয়ে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেন্স, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, পোয়েম যা আছে ইন টোটাল সব আলোচনা করা হবে। প্রথমত দেখো যে আমরা এই জায়গাতে একটা প্যাসেজ নিয়েছি। প্যাসেজের ক্ষেত্রে একটা প্যাসেজ নেওয়ার কারণটা হচ্ছে যে তোমাকে জাস্ট ধারণাটা আমার ক্লিয়ার করার, যে আমরা হচ্ছে উত্তরগুলো কিভাবে করব, বা প্যাসেজটার ক্ষেত্রে কি কাজটা করব। দেখো, আমাদের যে এমসিকিউটা থাকবে 5টা, 5-এ 5 মার্ক। এই জায়গাতে এমসিকিউতে ভালো করার জন্য পুরো প্যাসেজটা প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ সহ খুব ভালোভাবে পড়ে রাখতে হবে, রাইট? এবার আসো, এই যে প্যাসেজটা দেওয়া আছে, সৌভাগ্যক্রমে আমরা পেয়ে যেতেও পারি পরীক্ষায় ইনশাল্লাহ। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্যাসেজ, এখন সবগুলো তো নেওয়া সম্ভব হয়নি। তার মধ্যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই প্যাসেজটা, এই জন্য এই প্যাসেজটা আমরা নিয়েছি। তাহলে প্যাসেজটা পড়ার আমাদের ধরনটা কেমন হবে, এই মুহূর্তে আমাদের প্রস্তুতির স্টাইলটা কেমন হবে, আমরা হচ্ছে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স একদম মানে করে পড়বো। চলো পড়া শুরু করি। দেখো, প্রথমত আমাকে বলতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, আমার বোঝা দরকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। আমরা এআই এর যুগে আছি, তাই না? তাহলে আমরা বলি হচ্ছে এআই এর ইলাবোরেট রূপ হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এই এআইটা আমাদের ক্লাসরুমে শিক্ষক শিক্ষার্থীদের ক্ষেত্রে কিভাবে হেল্প করছে, সেটা কিন্তু এই প্যাসেজটার মূল বিষয়বস্তু। তবুও আমাদের হচ্ছে পুরোটা খুব স্মুথলি পড়তে হবে। তো বলছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পোটেনশিয়াল। পোটেনশিয়াল শব্দের অর্থ হলো সম্ভাবনাময়। টু রেভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব। দ্য ওয়ে উই লার্ন মানে যেটা শিখছি, অ্যান্ড টিচ শিক্ষা দিচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শিখে কে? শিক্ষার্থী, আর শিখায় কে? শিক্ষক। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এআই আমাদের শিখার এবং শিখানোর ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে।
অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা টুল বা যন্ত্র হিসাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা। কাকে সরবরাহ করতে পারে? স্টুডেন্টস বা শিক্ষার্থীদেরকে। উইথ পার্সোনালাইজ, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এই প্যাসেজের। পার্সোনালাইজ মানে হচ্ছে যেই শিক্ষাটা আমরা নিজে নিজে শিখতে পারি সেটা হচ্ছে পার্সোনালাইজ। এই শব্দটা আমাদের এমসিকিউ এবং কোশ্চেনের ক্ষেত্রে হেল্প করবে, মানে অন্য কেউ ছাড়াও আমি নিজে নিজে শিখছি, আমি ফিডব্যাক পাচ্ছি, এটা হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। এক্সপেরিয়েন্স মানে ব্যক্তিগত শিক্ষার একটা অভিজ্ঞতা। তারপর দেখো বলছে অটোমেট, অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, মানে যেই দেখো অনলাইনের মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে বা এআই ব্যবহার করে আমরা শিক্ষক ছাড়াই কিন্তু অটোমেটিক একটা রিভিউ পেয়ে যাই শিক্ষক আমাদের। তারপর বলছে রিপিটেটিভ মানে হচ্ছে যেই কাজটা বারবার হয়, পুনরাবৃত্তিমূলক টাস্ক। তার মানে হচ্ছে এআই আমাদের পুনরাবৃত্তিমূলক কাজ করায়। এন্ড প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করা। দেখো আরেকটা কথা আছে ইনস্ট্যান্ট মানে হচ্ছে তৎক্ষণাৎ। ফিডব্যাক মানে হচ্ছে আমাদের কাজের তৎক্ষণাৎ ফিডব্যাক বা আমাদের কাজের রেজাল্টটা সে হচ্ছে ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে প্রোভাইড করে। হাউএভার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা বা অসুবিধা। তার মানে হচ্ছে এআই আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করলেও এটার কিন্তু কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা বা অসুবিধা রয়েছে। লেট আস এক্সপ্লোর, চলো আমরা হচ্ছে এটা অনুসন্ধান করি। দ্য প্রোস অ্যান্ড প্রনস এর মানে হচ্ছে এই ফ্রেজটার অর্থ হলো সুবিধা এবং অসুবিধা অফ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। তার মানে হচ্ছে চলো আমরা এক্সপ্লোর করি বা আবিষ্কার করি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসে যে সুবিধা বা অসুবিধা আছে। প্রত্যেকটা জিনিসেরই প্রায় সুবিধা অসুবিধা থাকে। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট, গুরুত্বপূর্ণ একটা শব্দ। থ্রেট মানে হচ্ছে হুমকি টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস। তার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে এআই যখন আসবে তখন কি হচ্ছে, বা এআই যখন এসে গেছে তো স্বয়ংক্রিয়ভাবেই যদি শিখা যায় তাহলে শিক্ষকের কি প্রয়োজন আছে। তাই বলতেছে যে এটা শিক্ষক বা শিক্ষার্থীদের জন্য এটা হুমকি হতে পারে কিনা। বলছে জবস অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ ইডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। তার মানে হচ্ছে আমাদের ইডটেক কোম্পানি বা এই যে কোম্পানিগুলো এআই ম্যাটেরিয়াল বা টুলস বানাচ্ছে তাদের ভূমিকা কি হওয়া উচিত, বা শিক্ষক বা ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রে এটা হুমকি হবে কিনা, এটা আমরা একটু দেখব। বলছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা I see of the AI in the classroom is personalized learning। ওই যে যেই কথাটা বললাম, তার মানে এআই এর প্রধান সুবিধা হচ্ছে আমরা ব্যক্তিগত শিক্ষা, যেটা নিজে নিজে শিখতে পারি। AI powered educational tools can analyze data on student performance and provide tailored মানে হচ্ছে উপযোগী, সাপোর্ট মানে সমর্থন, টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তার মানে হচ্ছে দেখো যে এআই পাওয়ার এডুকেশনাল যে টুলস বা যন্ত্রগুলো আছে সেটা যেটা করতে পারে সেটা হচ্ছে একটা স্টুডেন্টের তোমার হচ্ছে উইকনেস স্ট্রেংথ এটা খুঁজে বের করতে পারে এবং তৎক্ষণাৎ বা উপযোগী সাপোর্ট তাদেরকে হচ্ছে দিতে পারে। তারপর বলছে যে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এটা আমরা আগেও পেলাম। ইনস্ট্যান্ট মানে হচ্ছে তৎক্ষণাৎ, ফিডব্যাক মানে আমাদের যে রেজাল্ট বা ফিডব্যাক আছে সেটা প্রোভাইড করতে পারে এআই খুবই দ্রুত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ ফিডব্যাক, দ্রুত ফিডব্যাক দিতে পারে অন দেয়ার ওয়ার্ক তাদের কাজের, allowing them to identify and correct mistakes quickly। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং তাদের দ্রুত ফিডব্যাক দেয় এবং তাদের যে ভুলগুলো রয়েছে সেই মিস্টেক গুলো কিন্তু দ্রুত দিয়ে দেয়। Another advantage of AI is its ability, সক্ষমতা, to automate স্বয়ংক্রিয়ভাবে। রিপিটেটিভ মানে হচ্ছে তোমার পুনরাবৃত্তিমূলক টাস্ক কাজের। তার মানে হচ্ছে একটা কাজ আমরা পুনরাবৃত্তিমূলক বা বারবার করা সম্ভব হয়। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা কাজগুলোকে গ্রেড করতে পারে, এবং হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই জায়গাটা আমাদের নোট করতে হবে। বলছে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর দেয়ার টাস্ক, যেটা করতে পারে যে এটা হচ্ছে শিক্ষকদের সময়কে কি করতে পারে, বাঁচাতে পারে এবং ওই সময়টাতে শিক্ষকরা অন্য কাজ করতে পারেন। সাচ অ্যাজ লেসন প্ল্যানিং অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টস, এবং স্টুডেন্টদের একেও তারা শিক্ষকরা কি করতে পারেন, সময় দিতে পারেন। দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম, মানে ক্লাসরুমে অলরেডি কিছু টুল চলে এসছে
অর ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে, প্লেস কনটেক্সট মানে ওয়ার্কপ্লেসের প্রয়োজনীয়তা অনুসারে। ফর এক্সাম্পল সাচ অ্যাজ আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। দেখো তাহলে এই আহুরা একটা হচ্ছে টুল, এই টুলের কাজটা কি, যদি আমরা প্রশ্নটা এরকম হয় যে আহুরার কি ধরনের কাজ, তখন আমরা বলতে পারি যে আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। এবার বলছে দেখো যে নিউটন offers an adaptive learning, এখান থেকে এমসিকিউ হয়, platform that provides a personalized learning experience for স্টুডেন্ট। তার মানে হচ্ছে এই যে নিউটনের যে এটা হচ্ছে তোমার একটা এআই টুল, এই নিউটন নামের, এটার মেইন কাজ হচ্ছে অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং, মানে ব্যক্তিগতকৃত শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে এআই টুল। Costidium is an AI powered tutor that provides students with step by step tutoring on math problems, তার মানে হচ্ছে এটা ম্যাথ প্রবলেম নিয়ে কাজ করে, and builds personalized lesson plans, এটাও ব্যক্তিগতকৃত শিক্ষার একটা ভালো অংশ। Alex is an AI powered learning, Alex আরেকটা টুল, platform that provides individualized learning path based on, এটাও হচ্ছে তোমার ব্যক্তিগতগত শিক্ষার হচ্ছে কাজ করে। Student strengths and weakness, Carnegie Learning offer an AI powered tutor that helps স্টুডেন্টদের সাহায্য করে, Carnegie Learning improve their math skill। দেখো এই Carnegie Learningটা আবার ম্যাথ স্কিল নিয়ে কাজ করছে, providing personalized learning। একটা জিনিস কমন পাইছো কিনা এখানে দেখো যে প্রত্যেকটা টুলই কিন্তু এই পার্সোনালাইজড লার্নিং এর বিষয়টা নিয়েই কিন্তু কথা বলছে, based on their performance। There's also Smart Sparrow which allows user to provide constructive feedback, এবং গঠনমূলক ফিডব্যাক দেয়, that is unique to each student, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা ইউনিক। ফাইনালি চূড়ান্তভাবে গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল। এই গ্রেডস্কোপ এটা হচ্ছে আবার এআই পাওয়ার্ড গ্রেডিং টুল, যেটা হচ্ছে রেজাল্টকে কি করবে, গ্রেডিং করবে, অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটা শিক্ষকদের সময় বাঁচাবে। ধরো টিচাররা যখন নিজে নিজে আগে রেজাল্ট করতো, চিন্তা করো যে আজ থেকে 30-40 বছর আগে, তখন কিন্তু রেজাল্ট প্রস্তুত করা এতটা সহজ ছিল না। বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাও তো আমাদের একটা এআই পাওয়ার টুল, আমরা বলতে পারি তাই না, যে এমসিকিউটাকে আমরা হচ্ছে নিমিষের মধ্যেই দেখে রেজাল্ট করে ফেলতে পারি, যদিও যেটা হাতে দেখতে হয় সেটার জন্য সময় লাগে। অ্যালাউ দেম টু provide more individualized attention to students. There are just a few examples of AI tools with application in the classroom. It is important, এটা গুরুত্বপূর্ণ, to note that, নোট করা, these tools should not replace teachers but rather assist them। আমরা ফুটবল খেলা দেখছি না, এখন ফুটবল খেলায় একটা কথা খুব বলছে যে মেসি গোল করছে কয়টা এখন পর্যন্ত, যে কয়টা গোল করছে, আবার যদি অ্যাসিস্ট করে থাকে তাহলে বলবে যে গোল করে এবং অ্যাসিস্ট করছে, এমবাপে গোল করছে এবং 2টা-5টা অ্যাসিস্ট করছে, তার মানে হচ্ছে অ্যাসিস্ট মানে সাহায্য। এই লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিস্ট হচ্ছে হেল্প শব্দের একটা সিনোনিম। বিষয়টা হচ্ছে এইরকম যে এই যে এআই টুল, এই এআই পাওয়ার টুলগুলো টিচারগুলোকে রিপ্লেস করবে না, তাদের জন্য হুমকি হবে না, এটা বরঞ্চ শিক্ষকদের সময় বাঁচাবে এবং শিক্ষকদেরকে কি করবে, অ্যাসিস্ট করবে, সাহায্য করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এইবার দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 5টা এমসিকিউ। প্রথমত এই যে প্যাসেজটা আমরা পড়লাম, বলতো যে এই প্যাসেজটা থেকে মৌলিক আমরা কি কনসেপ্টটা পেয়েছি। এই প্যাসেজটা থেকে আমাদের যেটা মৌলিক কনসেপ্ট সেটা হচ্ছে যে এআই পাওয়ার টুল সম্পর্কে বললো। আমরা পুরোপুরি এই প্যাসেজটা যখন পড়ে ফেলেছি, এতক্ষণে আমরা বুঝে গিয়েছি যে এর মেইন কনসেপ্টটা কি। এর মেইন কনসেপ্টটা হচ্ছে যে এআই পাওয়ার টুল আমাদের শিক্ষকদের জন্য থ্রেট বা হুমকি হবে না, এটা পার্সোনালাইজ একটা লার্নিং, দ্রুত ফিডব্যাক পাওয়া যায় এবং শিক্ষকদের সময় বাঁচাবে, দ্রুত হচ্ছে গ্রেডিস্কোপ করা যায়। তার মানে হচ্ছে এটা একটা সময় উপযোগী, এটা ক্লাসরুমের বাইরে, ওয়ার্কপ্লেসে এবং অনলাইন যে এডুকেশন সেই জায়গাতে একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে। এইবার আমার এমসিকিউ গুলোর উত্তর করার ক্ষেত্রে দেখো আমরা যে খুব মনোযোগ সহকারে প্যাসেজটা পড়লাম সেটা কতটুকু হেল্প করছে। এই জায়গা থেকে মনোযোগ সহকারে পড়লে বা পুরো প্যাসেজটা বাংলা অর্থ সহ জানলে এমসিকিউ গুলোর উত্তর করা কতটা ইজি হয়। দেখো আমরা 5টা এমসিকিউ নিয়েছি, সেই এমসিকিউ গুলো সলভ করার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। বলছি যে
হোয়াট ডাজ পার্সোনালাইজ, আমি একটা কথা বলেছিলাম প্যাসেজটা যখন আমরা পড়লাম যে পার্সোনালাইজ কথাটা এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলছি পার্সোনালাইজ লার্নিং মানে কি, যেটা হচ্ছে ব্যক্তিগতকৃত শিক্ষা, মানে নিজে নিজে যেটা শেখা যায়। মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, তার মানে হচ্ছে প্যাসেজের আলোকে ব্যক্তিগতকৃত শিক্ষাটা কি সেটা। এই জায়গাতে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যে 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে যেটা বেস্ট অপশন সেটা আমরা বেছে নিব। বলছি লার্নিং বাই ওয়ান সেলফ, অবশ্যই সেটা একা একাই শেখা যায়, তবে এর থেকে বেটার অপশন আমাদের সামনে আছে কিনা। লার্নিং টাইলারেট টু ইন্ডিভিজুয়াল নিডস, গ্রুপ লার্নিং মেথডস, এটা গ্রুপ না হলেও শেখা যায়। লার্নিং উইথ এ টিচার্স হেল্প, টিচার্সের হেল্প ছাড়াও অনেক সময় শেখা যায়। এইখানে দেখো যে 2টা অপশনের মধ্যে আমাদের হচ্ছে একটা ক্ল্যাশ আছে। লার্নিং বাই ওয়ান সেলফ, পার্সোনালাইজ মানে কি ব্যক্তিগত শিক্ষা, যেটা একা একাই শেখা যায়। এখন পার্সোনালাইজ টাইলারেট টু ইন্ডিভিজুয়াল নিডস, তার মানে হচ্ছে প্রত্যেকের যে নিজস্ব যে প্রয়োজন সেটা অনুযায়ী যে শিক্ষা, তার নামই হচ্ছে পার্সোনালাইজ লার্নিং। তার মানে আমরা অপশন বিটাকে সিলেক্ট করে ফেলবো। 2 নাম্বার বলছে দেখো দ্য ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফ্রেজ ফ্রি আপ টিচার্স টাইম, ফ্রি আপ টিচার্স টাইম, ফ্রি আপ মানে কি, মানে ফ্রি করা, মুক্ত করা, খালি করা, টিচার্স টাইম। তাহলে আমরা হচ্ছে যে এআই এর মাধ্যমে শিক্ষকদের সময় কিন্তু বাঁচে, তাই বলছে যে ফ্রি আপ টিচার্স টাইম মিন, ফ্রি আপ টিচার্স টাইম মানে কি। এইবার হচ্ছে দেখো এই জায়গাতে যে 4টা অপশন রয়েছে সেটা আমরা হচ্ছে একটু বিচার বিশ্লেষণ করে সঠিকটাকে বেছে নিব। বলছি যে রিলিভ টিচার্স অফ আদার ডিউটিস, মানে অন্য কাজের জন্য করে, প্রোভাইড মোর লেজার টাইম, মানে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে অবসর সময় দেয়। অ্যালাউ টিচার্স টু ফোকাস অন আদার ওয়ার্কস, আমরা একটা জিনিস পেয়েছি, ধরো যে আগে যখন 20-30 বছর আগে রেজাল্ট তৈরি করা হতো হাতে হাতে বা এমসিকিউ হাতে হাতে দেখা হতো, তখন কি অনেক সময় লাগতো না? এখন কি এটা কি অনেকটা সময় কমে গেছে? তো টিচার যদি সময় বাঁচাতে পারেন তাহলে ওই সময়টা তিনি স্টুডেন্টদেরকে আরো ভালোভাবে পাঠদান করতে পারেন বা শেখাতে পারেন। তার মানে হচ্ছে শিক্ষকদের এটা সময় বাঁচাবে এবং অন্য কাজ করতে ওনাদেরকে সময়টা অ্যালাউ করবে। তার মানে হচ্ছে অ্যালাউ টিচার্স টু ফোকাস অন আদার ওয়ার্কস, যখন সময় বাঁচবে তখন শিক্ষকরা কিন্তু অন্য কাজ করতে পারবেন। বাকি অপশনগুলো আমাদের রিলেভেন্ট হচ্ছে না। এবার বলছে দেখো দিস আর সিনোনিম অফ টাইলারেট, এই টাইলারেট শব্দটার অর্থ হলো উপযোগী। দেখো উপযোগী, আমি কি বললাম যে প্রত্যেকটা শব্দের মানে সহ আমাদের হচ্ছে এটা পড়তে হবে, এটার মানে হচ্ছে উপযোগী। তো এইখানে যতগুলো শব্দ আছে, যেমন বলছে দেখো অল্টার্ড মানে একটা পরিবর্তে আরেকটা, এরকম কাস্টমাইজ, এই কাস্টমাইজ মানে হচ্ছে আমাদের উপযোগী। তার মানে হচ্ছে এইটা এই শব্দের সিনোনিম চেয়েছে, সমার্থক। অনেক সময় কিন্তু এটা বিপরীত শব্দ চাইতে পারে, ওইভাবেও আমাদের হচ্ছে প্রস্তুত থাকতে হবে। তারপর বলছে দেখো অটোমেট, দেখো এই শব্দটাও কিন্তু আমরা পেয়েছি। আরেকটা কথা বলে নেওয়া ভালো যে এসএসসিতে আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম খুব একটা চাওয়া হইতো না, কিন্তু ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে যেটা করা হয় সেটা হচ্ছে যে সিনোনিম শব্দ চাওয়া হয়, ওকে, বা অ্যান্টোনিম চাওয়া হয়। তার মানে প্যাসেজের প্রত্যেকটা শব্দই আমার জন্য হচ্ছে কি বলতো গুরুত্বপূর্ণ। বলছে অটোমেট ক্যান বি রিপ্লেস, মানে এটাও সিনোনিম চাওয়া হয়েছে, রিপ্লেস করা যায়, ঠিক আছে। যে মেকানাইজ, এই মেকানাইজ মানে হচ্ছে অটোমেট, মানে কি অটোমেট মানে হচ্ছে যেটা স্বয়ংক্রিয়, নিজে নিজে, এটা হচ্ছে এই মেকানাইজ। বাকি শব্দগুলো এর সাথে মিলে না। সিম্পলিফাই মানে সহজ করা কোনো কিছু, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, অ্যাসিস্ট মানে হচ্ছে হেল্প বা সাহায্য করা। আচ্ছা, এবার বলছে ইন দ্য প্যাসেজ নিউটন রিফার, দেখো আমরা হচ্ছে ইন দ্য প্যাসেজ নিউটন রিফার, একটু হচ্ছে আমরা চলো ব্যাকে চলে যাব, হ্যাঁ একটু ব্যাকে যে আমরা হচ্ছে প্যাসেজটা একটু দেখে আসবো। নিউটন আমাদেরকে কি বলেছিল? ফিউ টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ক্লাসরুম, নিউটন, এই যে নিউটন আমরা পেয়ে গেছি। দেখো নিউটন তো বলছে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং। এবার চলো হচ্ছে আমরা ওই এমসিকিউটাতে চলে যাই। এইবার বলছে কি প্যাসেজে যে নিউটন রিফার্স, নিউটন কি রিফার করে? দেখো ম্যাথ সলভিং না, এটা ম্যাথ সলভিং করে না, অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, একটু আগে আমরা কিন্তু দেখে আসলাম। তার মানে হচ্ছে আমার আর তোমাকে বোঝানোর একমাত্র উদ্দেশ্যটা এখানে হচ্ছে যে প্যাসেজটা মনোযোগ সহকারে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ, খেয়াল করছো? তার মানে হচ্ছে প্যাসেজের প্রত্যেকটা লাইনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আমরা যে কাজটা করব এখন খেয়াল করে দেখো, এইবার হচ্ছে এই জায়গাতে 2 নম্বরে আমাদের যে প্রশ্নগুলো থাকবে 5টা, সেটা এইবার এই যে প্যাসেজের সাজেশন তোমাদের চলে এসেছে। আশা রাখি এই জায়গা থেকে যে 3টা প্যাসেজ আমাদের থাকবে, প্রিয় শিক্ষার্থী, কয়টা প্যাসেজ থাকবে? 3টা। এই 3টার থেকে আমাদের হচ্ছে মেইন প্যাসেজ, ফ্লোচার্ট এবং সামারি। আশা রাখি এই যে এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এটা সেভ রাখতে পারো। এখন দেখো যে এটা বলার আগে আমি সাজেশন বলার আগে আরেকটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এমসিকিউ গেল। এমসিকিউ যাওয়ার পরে আমাদের 2 নাম্বার কোশ্চেন এটা, রাইট? তো 2 নম্বরে হচ্ছে আমাদের 5টা প্রশ্ন থাকবে, প্রিয় শিক্ষার্থী। এই 5টার প্রতিটির জন্য 2 মার্কস করে বরাদ্দ থাকবে, রাইট? তাহলে মার্কস কত হচ্ছে? 10। এখন এই জায়গাতে একটু ক্লিয়ার করে নিই, আমাদেরকে অনেক সময় বলা হয়
যে 2 মার্কের জন্য আমি কতটুকু লিখবো, হাফ পৃষ্ঠা, 1 পৃষ্ঠা নাকি 1.5 পৃষ্ঠা? খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটা শোনো। আমার কথা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, আমি বললাম আমার নাম সেলিম। এখন আমি দেখলাম যে এটার জন্য 5 মার্ক বা 2 মার্ক কম হয়ে গেল না, আমি আব্বার আর দাদার নামও বলে দিলাম। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এটা হচ্ছে সম্পূর্ণরূপে অযৌক্তিক। কে কি বললো সেটা দেখার সময় নেই। আমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা লিখতে যেয়ে সেটা হাফ পৃষ্ঠা হতে পারে, 4 লাইন হতে পারে, 6 লাইন হতে পারে। যদি 3 ওয়ার্ডেও আমার প্রশ্নের উত্তর সম্পূর্ণ হয়, যে আমার নাম কি, তো আমার নাম সেলিম, এটা 3 ওয়ার্ডে যদি সম্পূর্ণ হয়, এটার জন্য আমার মার্ক 2 বরাদ্দ থাকবে। তার মানে হচ্ছে প্রশ্ন অনুযায়ী উত্তর করাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মার্টনেস, প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো যে প্রশ্নগুলো কিভাবে হতে পারে বা কিভাবে আমরা হচ্ছে এই জায়গা থেকে অ্যান্সার গুলো করতে পারি, তারপর আমরা সাজেশনটা পেয়ে যাচ্ছি। বলছে দেখো যে হোয়াট ইজ পার্সোনালাইজ লার্নিং। প্রিয় শিক্ষার্থী, পার্সোনালাইজ লার্নিং হচ্ছে এমন একটা লার্নিং যেটা হচ্ছে একটা ব্যক্তিগত শিক্ষা। এটা কিন্তু আমরা দেখো পার্সোনালাইজ লার্নিং কি সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, প্যাসেজে আছে। তারপরে বলতেছে যে হু ক্যান বেনিফিট, মানে কে উপকৃত হবে মোস্ট ফ্রম এআই পাওয়ার এডুকেশনাল টুলস। এখানে খেয়াল করে দেখো যে উপকার কিন্তু আমরা হচ্ছে শিক্ষকরা পাবো, তাহলে এখানে উপকার কে পাবে বলতো? একটা হচ্ছে স্টুডেন্টস পাবে, এটা খালি আমরা সাজিয়ে লিখবো, স্টুডেন্টস এন্ড হচ্ছে টিচার। কারণ টিচারদের কি হচ্ছে, সময় বাঁচতেছে, দ্রুত তারা গ্রেড করতে পারছেন, কোনো কিছু অনুসন্ধান টিচারদেরও করার দরকার হয়, সেটাও তারা দ্রুত পেয়ে যাচ্ছেন, স্টুডেন্টরাও নিজে নিজে শিখতে পারছে। তাহলে এই জায়গা থেকে বেনিফিট হবে আমাদের হচ্ছে শিক্ষক এবং স্টুডেন্ট উভয় শ্রেণী। তাহলে আমি বলতে পারি যে স্টুডেন্ট অ্যান্ড টিচার্স ক্যান বেনিফিট মোস্ট ফ্রম এআই পাউড এডুকেশনাল টুলস। উত্তর হয়ে গেল। বলছে হোয়ার ইজ এআই বিং ইউজড ইন এডুকেশন। দেখো শিক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কোন কোন জায়গাতে এটা হচ্ছে ব্যবহার করছি এআই পাওয়ার, খেয়াল করো। এটা হচ্ছে আমাদের অবশ্যই ক্লাসরুমে ব্যবহার করছি, ক্লাসরুমে যখন শিক্ষক ক্লাস নিচ্ছেন এআই পাওয়ার টুল ব্যবহার করে। তারপর হচ্ছে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম, এই অনলাইন প্ল্যাটফর্মে এটা ব্যবহার হচ্ছে। তারপর কর্মশালা বা ওয়ার্ক প্লেস, এই জায়গাতে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি, এইভাবে উত্তরটা করতে পারি যে ক্লাসরুম, অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়ার্ক প্লেস আর এআই বিং ইউজড ইন এডুকেশন। উত্তর হয়ে গেল। কথাটা কি বুঝতে পারছো কতটা ইজি? তার মানে হচ্ছে আমাকে প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থী খুব স্মুথলি বুঝে যখন আমরা ধীরে ধীরে অ্যান্সার গুলো করবো, তখন আমাদের জন্য এটা খুবই ভালো হবে। দেখো বলছি হোয়াই ইজ ইনস্ট্যান্ট ফিডব্যাক ইম্পর্টেন্ট ইন এডুকেশন। বলছে শিক্ষার ক্ষেত্রে হচ্ছে আমাদের বলছে হোয়াই, কেন, ইজ ইনস্ট্যান্ট ফিডব্যাক ইম্পর্টেন্ট, মানে হচ্ছে দ্রুত ফিডব্যাকটা পাওয়া কেন গুরুত্বপূর্ণ ইন এডুকেশন। কারণ হচ্ছে আমরা যে জিনিসটা প্র্যাকটিস করছি বা যে জিনিসটা আমরা লিখছি, সেটা দেখা যায় যে কি হয়, যে সেটা হচ্ছে যে আমরা যদি দীর্ঘস্থায়ী করি রেজাল্টটা পেতে, তাহলে আমার ভুল হলো না ঠিক হলো সেটা কিন্তু আমার বোঝার খুব একটা ক্ষমতা থাকে না। তাই আমাকে দ্রুত ফিডব্যাক পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট মেক্স টুলস লাইক গ্রেডিস্কোপ ইউনিক। দেখো গ্রেডিস্কোপের কাজটা কি, কেন এটাকে ইউনিক বা স্বতন্ত্র করেছে? প্রিয় শিক্ষার্থী, গ্রেডিস্কোপের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের রেজাল্টটাকে তোমার হচ্ছে ইউনিক করা, রাইট? তার মানে হচ্ছে ইউনিক করা বলতে ইউনিক কেন করেছে, এটা ইউনিক করে না, রেজাল্টটা আমরা হচ্ছে দ্রুত যেন রেজাল্টটা পেতে পারি, সেটা গ্রেডিস্কোপের হচ্ছে কাজ, এটাই তাকে ইউনিক করেছে। এবার এসে খেয়াল করে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, এইখানে খেয়াল করে দেখো যে এই সাজেশনটা দেয়া রয়েছে, খেয়াল করে দেখো প্যাসেজের নাম আমি লিখিনি যেহেতু সময় স্বল্পতা, তোমাদের হাতে সময় কম। দেখো ইউনিট এবং লেসন ভিত্তিক দেয়া আছে। ইউনিট 1 এর প্রিয় শিক্ষার্থী লেসন 1, ইউনিট 1 এর লেসন 2, ইউনিট 1 এর লেসন 4, ইউনিট 2 এর লেসন 3, ইউনিট 2 এর লেসন 4, তারপর ইউনিট 3 এর লেসন 1, ইউনিট তোমার হচ্ছে 4 এর ইউনিট 3 এর লেসন 4, ইউনিট 4 লেসন 3, ইউনিট 4 লেসন 1, ইউনিট 5 লেসন 5, ইউনিট 6 লেসন 1, ইউনিট 7 লেসন 2, ইউনিট 8 লেসন 3, ইউনিট 9 লেসন 1, ইউনিট 9 লেসন 2, ইউনিট 2 লেসন 3, ইউনিট 3 লেসন 4, ইউনিট 10 লেসন 5, ইউনিট 11 লেসন 2। আশা রাখি এই জায়গাতে প্রিয় শিক্ষার্থী যে প্যাসেজের সাজেশনটা দেওয়া হয়েছে, এই জায়গাগুলো থেকে অ্যামালগামেশন করে বা মিশ্রিত করে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে মূল প্যাসেজ এমসিকিউ কোশ্চেনের জন্য, তারপর হচ্ছে ফ্লোচার্ট সামারির জন্য প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা হচ্ছে ইনশাআল্লাহ পেয়ে যাব। এবার হচ্ছে প্রিয় শিক্ষার্থী কোশ্চেন নাম্বার 2 এ আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ফ্লোচার্ট। কোশ্চেন নাম্বার 2 এ হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ফ্লোচার্ট। এখন মজার বিষয়টা দেখো যে ফ্লোচার্টটা কিভাবে লিখতে হয়, ফ্লোচার্ট থেকে লিখলে কিভাবে আমরা ভালো মার্কস পাবো, অনেক ক্ষেত্রে এটা আমরা কিন্তু ভালো করে জানি না। অ্যাকচুয়ালি ফ্লোচার্ট জিনিসটা কি? ফ্লো হচ্ছে একটা ধারাবাহিক চার্ট। জাস্ট মন দিয়ে আমার কথাটা শোনো, আমাদের কোশ্চেনের ধরনটা কেমন হবে এখানে আমি লিখছি, খেয়াল করে দেখো যে একটা হচ্ছে ঘর আমাদের জন্য করে দেয়া থাকবে, রাইট? ঘর নাম্বার 1,
এরকম করে। তারপরে হচ্ছে এরকম 5টা ঘর আমাদেরকে আরো করতে হবে। কয়টা ঘর করতে হবে? 5টা। এই 5টা ঘরের জন্য প্রিয় শিক্ষার্থী 10 মার্কস আমাদের জন্য হচ্ছে বরাদ্দ দেওয়া থাকবে। এখন ফ্লোচার্টটা আমরা কিভাবে লিখবো সেটা আমাদের কিন্তু একটু বোঝা খুবই জরুরি। ফ্লোচার্টটা কিভাবে লিখবো সেটা মূল ইন ডিটেলে আমরা হচ্ছে দিয়ে দিয়েছি এটা, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে তোমার ফ্লোচার্ট থেকে আমরা হচ্ছে প্র্যাকটিস নিয়ে নিয়েছি, আমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। দেখো এখন বিষয়টা হচ্ছে যে ফ্লোচার্টটা কি বা কিভাবে এটা লিখবো। প্রথমত টেক্সট বই থেকে একটা প্যাসেজ আমাদেরকে দেয়া থাকবে, এই প্যাসেজ থেকে আমাদের একটা করে দেয়া থাকবে এবং কোশ্চিনে একটা ইনস্ট্রাকশন দেয়া থাকবে, সেটাকে ফলো করে বাকি 5টা ঘর ফিল আপ করতে হবে। এই ফিল আপ করার ক্ষেত্রে আমরা কোন কোন বৈশিষ্ট্যগুলো অবশ্যই পালন করব সেগুলো এখানে আছে, খেয়াল করো। বলছি প্রশ্ন দেখে বুঝতে হবে প্রশ্নে কি চাওয়া হয়েছে এবং সে অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ এই যে একটা ঘর প্রিয় শিক্ষার্থী আমাদের কমপ্লিট করা থাকবে, এই কমপ্লিট ঘরটা কিভাবে করে দেয়া থাকলো সেটার সাথে কিন্তু মিল রেখে এই 2, 3, 4, 5 এবং 6 নাম্বার ঘর করতে হবে, না হলে কিন্তু আমাদের সঠিক নাম্বারটা আসবে না। ওকে, এবার বলতেছি দেখো যে মোট 6টি ঘর করতে হবে। প্রথম বক্সটি একটি উত্তর দেয়া থাকবে, সেটিও খাতায় লিখতে হবে। দেখো অর্থাৎ যেটা দেয়া থাকবে সেটাও তোমার উত্তরের অংশ, সেটাও খাতায় আমরা লিখব। সাধারণত প্রশ্নে যেটি করা থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী বাকি বাক্যগুলো লেখা উত্তম, তবে এই স্ট্রাকচারের বাইরে উত্তর করলে উত্তর হবে। দেখো কথাটা হচ্ছে কেমন, যখন আমি ধরো আইএনজি দিয়ে কোনো উত্তর শুরু হয়েছে, এরকমটা অনেক সময় বলা হয় যে বাকি উত্তরগুলো আমাকে আইএনজি দিয়ে করতে হবে। V3 দিয়ে করা হয়েছে, বাকি উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী আমাদেরকে V3 দিয়েই করতে হবে। এমনটা করলে ভালো, না করলেও কোনো সমস্যা নাই। ফ্লোচার্টের মূলত শর্ট নোট লিখতে হয়, উত্তরটি যত ছোট হবে ততই ভালো। অর্থাৎ এই বক্সের মধ্যে আমরা ছোট ছোট গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবো, ঠিক আছে, এবং সেটা ফ্রেজ আকারে লিখবো, সেটা পাবো আমরা। ফ্লোচার্ট ফ্রেজ আকারে লিখতে হবে, ইয়েস পেয়ে গেছি। ফ্লোচার্টটা ফ্রেজ আকারে লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। কোনো অবস্থাতে এটা সেন্টেন্স হবে না, দেখো সেন্টেন্স আকারে নয়, এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতো সাবজেক্ট থাকবে না। তার মানে হচ্ছে আমাদের একটা জিনিস জানা এই মোমেন্টে খুবই জরুরি, সেটা হচ্ছে যে ফ্লোচার্টটা প্রিয় শিক্ষার্থী আমাদেরকে ফ্রেজ আকারে লিখতে হবে। ফ্রেজে কোনো অবস্থাতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো থাকে না, এটা হচ্ছে একগুচ্ছ শব্দ যেটা একটা মিনিং প্রকাশ করে। যেমন আমি বলছি দেখো যে অন দ্য টেবিল, অন দ্য টেবিল কিসের উপরে বলতো? টেবিলের উপরে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো ফ্রেজে একের বেশি শব্দ থাকে, একটা শব্দেও ফ্রেজ হয়, যদিও এটা অন্য বিষয়, তবে একের বেশি এই জায়গাতে আমাদের শব্দ থাকবে। দেখো কোনো অবস্থাতেই কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, প্রিয় শিক্ষার্থী কোনো অবজেক্ট নাই। তাহলে এই অন দ্য টেবিলটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। তাহলে ফ্রেজের মূল কাজ হচ্ছে একটা মিনিং প্রকাশ করা, সেইখানে কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে না। আবার ফ্রেজটা আমরা কিভাবে গঠন করব সেটাও আমরা কিন্তু জানতে পারবো। চলো দেখি। এখন বলছে দেখো যে ফ্রেজ গঠনের নিয়ম। আচ্ছা, ফ্রেজটা কিভাবে গঠিত হবে, তুমি কিভাবে ঘরের মধ্যে ফ্রেজটা লিখবে সেটা নিশ্চয়ই একটু জানা জরুরি। বলছে ফ্রেজ গঠনের নিয়ম, ফ্রেজটা আমরা হচ্ছে কিভাবে গঠন করব। প্রথমত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারি। কেমন দেখো, আমি একটা বাক্যে বলছি যে ছোট কিছু বা সহজ বাক্যে বোঝাই। আমি বলছি আই ওয়াক ইন দ্য মর্নিং, আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালবেলা হাঁটি। এখন ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না। এখন আমি ভার্বের আইএনজি দিয়ে শুরু করলে সেটা কিন্তু ভার্ব হয় না, জিরান্ড হয়ে যাবে। তো ভার্বের আইএনজি দিয়ে দেখো শুরু করলাম, ওয়াক ভার্বের সাথে আইএনজি করে নিলাম, ভার্ব প্লাস আইএনজির নিয়মে। তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং, দেখো একটা ফ্রেজ কিন্তু হয়ে গেল। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী কোনো অবস্থাতেই তুমি সাবজেক্ট ভার্ব রাখতে পারবে না। এটাকে তুমি এইভাবেও করতে পারতে, দেখো 2 + V1, আমি বলতে পারতাম যে টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং। ওকে, তো দেখো কতটা ইজি। তারপর ভার্বের V3 তুমি এইভাবেও বলতে পারতে যে ওয়াকড ইন দ্য মর্নিং, ওয়াকড ইন দ্য মর্নিং। এখন দেখো এখানে লেখা আছে যে বিং এবং হ্যাভিং, যদি প্রিয় শিক্ষার্থী এম ইজ আর ওয়াজ আর থাকে, কি থাকে বলতো? এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার। এম ইজ আর ওয়াজ আর থাকলে তার পরিবর্তে নিবা হচ্ছে বিং। কেমন, আমি বলতেছি যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে ওয়াজের পরিবর্তে প্রিয় শিক্ষার্থী কি নিব? বিং নিব আমরা। তাহলে বিং এ স্টুডেন্ট, এটা দেখো একটা ফ্রেজ হয়ে গেল এবং এখান থেকে সাবজেক্টটা আউট হয়ে গেল। এটা মনে রাখবে যে কোনো অবস্থাতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে না। এবার বলছি হ্যাভিং, খুবই সোজা প্রিয় শিক্ষার্থী, যদি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটার একটা থাকলে নিবা হ্যাভিং। যেমন আমি বলতেছি যে আই হ্যাড এ ল্যাপটপ বা আই হ্যাড এ কম্পিউটার,
ওকে, তাহলে সাবজেক্ট তো বাদ চলে যাবে, হ্যাভের পরিবর্তে কি হবে বলো তো, হ্যাভিং এ কম্পিউটার। দেখো একটা ফ্রেজ গঠিত হয়ে গেল। আদার্স কি, ওই যে আমি বুঝাইলাম অন দ্য টেবিল, তার মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভি1, ভার্বের ভি3, বা হচ্ছে বিং কখন হবে, অ্যামিজ আর ওয়াজ থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। এর বাইরেও কিন্তু অন্যান্য উপায়েও গঠিত হতে পারে। যেহেতু উত্তরগুলো ফ্রেজ আকারে লিখতে হবে, সেহেতু এরপরে পুলিশ স্টপ ব্যবহার করা যাবে না। পুলিশ স্টপ কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। পুলিশ স্টপ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বাক্যের মধ্যে তুমি পুলিশ স্টপ ব্যবহার করবে না। ফ্রেজগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করাই উত্তম। প্রশ্নের প্রথমটি যেভাবে থাকবে সে অনুযায়ী লিখতে হবে। তার মানে হচ্ছে দেখো যে প্রশ্নের আমাদের হচ্ছে যে একটা তো করে দেয়া থাকছে, এই করে দেয়া ঘরটা যদি কি দিয়ে থাকে, বড় হাতের লেটার দিয়ে থাকে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল দিয়ে সবগুলো করা ভালো, স্মল থাকলে স্মল দিয়েই করব। বক্সগুলো নিচে নিচে করে লিখলে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হয়তো কারো কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, তবে আমরা হচ্ছে অত ঘিজিমিজি না করে চেষ্টা করব যে ধরো 2 পৃষ্ঠাতে উত্তর গেলে তো এখানে কোনো সমস্যা নাই, এটা তো আমার ফর্মাল লেটার না। তাহলে এই যে একটা ঘর করলাম, ওর নিচে হচ্ছে আমি একটা তীর ব্যবহার করে আরেকটা ঘর করলাম। আর আরেকটা কথা এখানে বলা ভালো যে নো বক্স নো মার্কস। অনেকে এই কাজটা ভুল করো যে ফ্লো চার্টের ক্ষেত্রে ঘর করো না, এটা কোনো অবস্থাতেই করবে না। নো বক্স নো মার্কস, অর্থাৎ সবগুলো উত্তর রাইট, কিন্তু বক্স না করার কারণে প্রিয় শিক্ষার্থী এইখানে শূন্য হতে পারে। অতএব ঘর আমরা অবশ্যই করব। এইবার দেখো যে ফ্রেজের বৈশিষ্ট্য আমি আবারও দিয়ে দিয়েছি। একটা ফ্রেজ কি বৈশিষ্ট্য গ্রহণ করে, বলছি একের বেশি শব্দ থাকবে। একটা শব্দ ফ্রেজ হয়, এটা নিয়ে বিতর্ক আছে, অন্য সময় বলা যাবে যেহেতু আমাদের হাতে সময় সীমিত। তারপর সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, অবজেক্ট থাকবে না, সেন্টেন্স থাকবে না। সেন্টেন্স থাকবে না বলতে সেন্টেন্স হবে না। তার মানে হচ্ছে একটা ফ্রেজ হতে গেলে 100% এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। ওকে, এইবার দেখো যে এই জায়গা থেকে কোশ্চেন নাম্বার 2 তে আমরা যেটা করছি, বলছি রিডিং টেস্ট সিন প্যাসেজে। এইখানে দেখো আমরা হচ্ছে একটা ওই যে প্যাসেজটা আমরা পড়লাম সেই জায়গা থেকে আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট বানানোর চেষ্টা করব। বলছে প্রথমত আগে এই প্রশ্নটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। বলছি রিড দ্য অ্যাবাভ টেক্সট এন্ড মেক ফ্লো চার্ট। টেক্সটটা পড়ো, একটা ফ্লো চার্ট তৈরি করো। হাইলাইটিং দ্য অ্যাডভান্টেজেস অফ এআই ইন এডুকেশন। দেখো বলছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, এই যে একটা আমাদের জন্য কিন্তু করে দেয়া আছে প্রিয় শিক্ষার্থী। এখন মজার বিষয়টা হচ্ছে দেখো আমরা কোশ্চিন না পড়ে অনেক সময়, কারণ এর মধ্যে সুবিধা অসুবিধা তো সবই থাকতে পারে কিনা, এখন ধরো আছে কিনা আমরা পড়লে বুঝবো। তবে ধরো সুবিধা অসুবিধা দুটোই আছে, আমি কোশ্চিনটা ভালো করে পড়লাম না, তার মধ্যে সুবিধা অসুবিধা যা আছে সব আমি হচ্ছে মিশ্রণ করে দিলাম, তাহলে কিন্তু বৃহৎ আকারের বা বড় ধরনের কিন্তু একটা প্রিয় শিক্ষার্থী ভুল হয়ে গেল। অতএব আমাকে বলেছে কি যে অ্যাডভান্টেজেস, খুবই গুরুত্বপূর্ণ কথা, অ্যাডভান্টেজেস অফ এআই, কিসের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে। এবং বলছে ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেয়া আছে। এবং ফ্লোচার্টের ক্ষেত্রে যে জিনিসটা করবা, আমার যে তথ্যটা প্যাসেজের যেই জায়গাতে করে দেয়া থাকবে তারপর থেকে আমি নেওয়া শুরু করব, তখন এইটা একটা ধারাবাহিক বা ফ্লোচার্ট হয়। তো প্রথম যে তথ্যটা করে দেয়া আছে, চলো বাকিগুলো আমরা একটু খুঁজবার চেষ্টা করব। বলছি পার্সোনালাইজ লার্নিং পড়ি। বলছি ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস I see of AI in the classroom is personalized learning। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাঙ্ক্ষিত বা প্রথম যেটা করে দেয়া আছে সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি, রাইট? সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। কি পেয়ে গিয়েছি? পার্সোনালাইজ লার্নিং। যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে আমাদের এআই এর যে আরো অ্যাডভান্টেজ আছে সেইগুলো এবার আমাদেরকে 5টা ঘর করে লিখতে হবে। চলো আমরা দেখি। বলছে এআই পাওয়ার্ড, কিন্তু মনে রাখতে হবে এটা কোনো অবস্থাতেই যেন সেন্টেন্স না হয়। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইসিস ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টাইলারেড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গেটস। দেখো এইখানেই কিন্তু আমরা মোটামুটি 2টা করে ফেলতে পারছি। ঠিক আছে, দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইসিস, ঠিক আছে, তাহলে আমি কি বলতে, অ্যানালাইসিস ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স নিতে পারি। এটা প্রোভাইডকে আমি আইএনজি করে প্রোভাইডিং করতে পারি, প্রোভাইডিং টাইলারেড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গেটস। দেখো বলতে পারো যে ইমপ্রুভ কি ভার্ব না, এটা টু সহ থাকবে, সেটা ইনফিনিটিভ হয়ে যায়, মেইন ভার্বের কাজ করে না। তো এইখান থেকে কিন্তু আমরা 2টা পাইলাম, যে ডাটা অ্যানালাইসিস করতে পারে এবং প্রোভাইডিং অর টু প্রোভাইড অর প্রোভাইডেড টাইলারেড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গেটস। 3টা হয়ে গেল, একটা করে দেয়া 2টা। AI can also provide instant feedback। তাহলে আমি কি বলতে পারি, প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, দ্রুত ফিডব্যাক দেয়, এটা কি AI এর একটা সুবিধা না, একটা অ্যাডভান্টেজ না? 100%। তাহলে আমি কি শিখেছি যে কোনো অবস্থাতেই দেখো AI এখানকার কিন্তু সাবজেক্ট রাখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, মেইন ভার্বটা নিব, মেইন ভার্ব থেকে, এবং এই প্রোভাইডের সাথে আমি কি করে দিলাম, প্রোভাইডিং। তাহলে প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক 4টা হইলো, 3টা আগের একটা করে দেওয়া আছে, 4টা। For example, AI-powered educational tools can provide students with immediate feedback। আমি বলতে পারি না যে providing students immediate feedback
অন দেয়ার ওয়ার্ক। আরেকটা হইলো অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেক কুইকলি, এই যে আরেকটা হয়ে গেল অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারছি এই ফ্লোচার্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে খুবই ইজি। আমরা যে কাজটা করব যে যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিলাম বা যেইভাবে লেখা নিয়ম সেইভাবে আমরা লিখবো, মানে কোনো অবস্থাতেই এখানে যে ঘরে যে তথ্যগুলো লিখবো একটা করে দেওয়া থাকবে সেটার আলোকে লিখবো, কোশ্চিনটা খুব ভালো করে পড়বো, সাবজেক্ট থাকবে না, অবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না। তার মানে হচ্ছে এটা কোনো অবস্থাতেই পূর্ণ একটা সেন্টেন্স হবে না। দেখো তাহলে ফ্লোচার্টটা এইভাবে লিখলে কিন্তু আমরা ভালো মার্কস ইনশাল্লাহ ক্যারি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী এবার আমরা শিখবো হচ্ছে খুব সহজে কিভাবে সামারি লিখতে হয় এবং সামারিতে কিভাবে হচ্ছে 10-এর মধ্যে 10 পাওয়া যায়। ঠিক আছে, এখন বিষয়টা দেখো যে সামারির ক্ষেত্রে অনেকেরই আমাদের হচ্ছে একটা রং বা ভুল কনসেপশন আছে। সেটা হচ্ছে আমরা যেটা করি যে একটা প্যাসেজ দেয়া থাকে, সেখান থেকে প্রথম লাইনটা নেই, 2 লাইন গ্যাপ দিয়ে একটা নেই লাইন নেই, তারপর আবার নেই, তারপর শেষের দিকে নিয়ে আমরা হয়তো দাবি করে ফেলি বা মনে মনে ভেবে ফেলি যে এই জায়গাতে মিনিমাম তো 8-9 মার্ক চলে আসবে, কিন্তু বিষয়টা কিন্তু সেটা না। সামারি বিষয়টা হচ্ছে আমি এটাকে সিম্পলি ক্রিকেট খেলার হাইলাইটসের সাথে তুলনা করতে পারি। ধরো যে একটা ওয়ানডে ম্যাচ 3 ঘন্টা 3.5 ঘন্টা করে 7-8 ঘন্টা হয়, কিন্তু আমরা যখন হাইলাইটস দেখি তখন সেটা কিন্তু 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে দেখিয়ে দেয়। তার মানে হচ্ছে কি মেজর কনসেপ্টগুলো সেই জায়গাতে নিয়ে আসা হয়, রাইট? তার মানে হচ্ছে সামারির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা জবুথবু লিখবো না, আমরা কিছু কনসেপ্ট ফলো করে কিছু রুলস ফলো করে আমরা হচ্ছে সামারিটা লিখবো। তাহলে সেই ক্ষেত্রে আশা করতে পারি যে 10-এ 9-10 আমরা ইনশাল্লাহ পাবো। দেখো সামারির ক্ষেত্রে মূল যে কনসেপশন সেটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ দেখো বলছে যে প্যাসেজটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এই কথাটা হচ্ছে খুবই সিগনিফিকেন্ট একটা কথা, অর্থাৎ যেই প্যাসেজটা দেয়া থাকবে সেটা খুবই মনোযোগ সহকারে আমরা হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়বো এবং প্রতিটা পয়েন্ট বোঝার চেষ্টা করব। বলছি একবার পড়ে না বুঝলে একাধিকবার পড়তে হবে। তার মানে হচ্ছে এখানে দেখো যে ইংরেজির ক্ষেত্রে যদি আমাদের কোশ্চিনটা ভালো হয় বা আমাদের প্রস্তুতি ভালো হয় 3 ঘন্টার সময় কিন্তু অ্যাকচুয়ালি লাগে না, এর আগেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একবার পড়ে যদি আমি মূল কনসেপ্টটা ধরতে না পারি তাহলে সেটা একাধিকবার পড়তে হবে, অর্থাৎ কিছু সময় নিয়েই লেখা শুরু করতে হবে, তাড়াহুড়ো করে লেখা শুরু করা যাবে না। তারপর বলছে যে প্যাসেজ সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকলে আসলে সামারি লেখা যাবে না। তার মানে হচ্ছে প্যাসেজ সম্পর্কে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং আমাদের যদি না থাকে তাহলে আসলে ভালো সামারি লেখা যাবে না। তার মানে হচ্ছে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াটা দরকার। বলছি যে প্যারাগ্রাফ লেখার মতোই নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করে সামারি লিখতে হবে। তার মানে হচ্ছে সামারি লেখার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে সেগুলো অবশ্যই পালনীয়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো যে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে পুরো সামারিটাকে আমরা যেমন একটা প্যারাগ্রাফকে 3টা সেগমেন্টে ভাগ করি, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স, মেইন বডি এবং হচ্ছে কনক্লুশন অংশ, 3টা পার্টে ভাগ করি। তেমন একটা সামারির ক্ষেত্রে টপিক সেন্টেন্স বা ভূমিকা সেন্টেন্স বা মূল যে কথা বা প্রথম যে বাক্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে এটি হচ্ছে মূল কথা বা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে প্রথম যে বক্তব্যটা আমি লিখবো সেই বক্তব্য বা সেই সেন্টেন্সটা কিন্তু আমার পুরো সামারিটা কেমন হতে চলেছে অ্যাকচুয়ালি সেটা বলে দিবে। এবার বলছে যে সামারিতে যা ভালো হয়, অর্থাৎ সামারির মূল বিষয়টি এক সেন্টেন্সে লিখতে হবে। ওই যে যেই কথাটা বললাম যে টপিক সেন্টেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি এক সেন্টেন্সের মধ্যে আমাকে সেটা বুঝাতে হবে। তারপর বলছে সামারি লেখার জন্য যে টপিকটি দেয়া থাকবে তা যদি একটি কবিতা হয় তাহলে তার অথর্স টাইটেল বা স্পিকারের নাম টপিক সেন্টেন্সে লেখা যাবে। এখন মজার বিষয় হচ্ছে মূলত এখানে আমাদের হচ্ছে কবিতা থাকে না, কবিতা থাকলে সেটা ভিন্ন কথা, কবিতা থেকে আমাদের হচ্ছে থিম থাকবে। তবে প্যাসেজ হলে এরকম না লিখে তার মূল বিষয়বস্তুটি লিখতে হবে। অর্থাৎ যদি কবিতা হয় তো সামারির ক্ষেত্রে বেসিক্যালি আমাদের কবিতা আসবে না, ইনশাল্লাহ আসবে আমাদের হচ্ছে কবিতা থেকে থিম আসবে। সামারির ক্ষেত্রে যথারীতি আমাদের হচ্ছে একটা প্যাসেজই দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে প্যাসেজ হলে এরকম না লিখে তার যে মূল বিষয়বস্তু সেটা লিখতে হবে। এইবার দেখো সাপোর্টিং সেন্টেন্স বা মূল বডি, এটাও হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামারির ক্ষেত্রে একটা টপিক সেন্টেন্স আমি লিখে ফেললাম, লিখার পরে এই টপিক সেন্টেন্সের আলোকে বডিটাকে ডেভেলপ করতে হবে, এর জন্য কিছু সাপোর্টিং সেন্টেন্স প্রয়োজন। বলছে এখানে টপিক সেন্টেন্সে যা বলা হলো তার ডিটেইল মানে কি একদম পূর্ণরূপ লিখতে হবে।
অর্থাৎ টপিক সেন্টেন্সের কথাটিকে সাপোর্ট দিয়ে কিছু তথ্য দিতে হবে, সেটাই হচ্ছে আমার সাপোর্টিং সেন্টেন্স বা মেইন বডি। অবশ্যই তথ্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং লেখাটি হতে হবে অবশ্যই নিজের ভাষায়। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এসছে যে আমার যে টপিক সেন্টেন্স বা মূল বক্তব্য বা মূল সেন্টেন্স যেটা লিখবো সেটাকে সাপোর্ট করার জন্য আমাদের সাপোর্টিং সেন্টেন্স বা মেইন বডি 1 বাই 1 ডেভেলপ করতে হবে এবং বাক্যগুলোকে হুবহু না লিখে আমার সেই জায়গাতে নিজের মতো করে বাক্যগুলো লিখতে পারলে খুবই ভালো। বিষয়টা হচ্ছে দেখো যে আমাকে ধরো আমি রবীন্দ্রনাথের সামারি লিখছি, এখন রবীন্দ্রনাথের জায়গায় তো আমি নজরুলকে ঢুকিয়ে দিব না, দিব কি? দিব না, কিন্তু ওই বাক্যটা যেন আমরা হুবহু না তুলি সেই জায়গার প্রতি আলোকপাত করা হচ্ছে। এবার বলছে দেখো, তবে কোনো অতিরিক্ত তথ্য অ্যাড করা যাবে এবং প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন তুলে দেয়া যাবে না। তার মানে হচ্ছে যেটা বলছে যে তবে কোনো অতিরিক্ত তথ্য যদি তুমি ওই জায়গাটাকে সুন্দর করার জন্য সামারিতে নিয়ে আসতে পারবা, তবে প্যাসেজ থেকে হুবহু আমরা তুলবো না। এইবার বলছে দেখো যে কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স মানে হচ্ছে যে প্রথমে একটা টপিক সেন্টেন্স আমরা নিলাম, এই টপিক সেন্টেন্সের আলোকে আমরা কি করব? এই টপিক সেন্টেন্সের আলোকে সাপোর্টিং সেন্টেন্স বা মেইন বডিটা তৈরি করব, তারপরে হচ্ছে একটা উপসংহার বক্তব্য টেনে দিব। বলছে এটি হচ্ছে সারসংক্ষেপ। সারসংক্ষেপ মানেই হচ্ছে আমার উপসংহার, অর্থাৎ টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্সে যা বলা হলো তার একটি সারসংক্ষেপ 1 বা 2 সেন্টেন্সে লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ তাহলে দেখো যে সামারির এখন পর্যন্ত আমরা মূল কনসেপশন ইনশাল্লাহ পেয়ে গিয়েছি, যে যেটার ক্ষেত্রে আমাদের যা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে আমাদের একটা মেইন বডি, তারপর হচ্ছে একটা কনক্লুডিং সেন্টেন্স। এবার দেখো আরো কিছু কথা, যে এই সামারিটা আমরা কত বড় লিখবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। স্টুডেন্টরা বলে যে কত বড় লিখবো, নম্বর তো 10। প্রিয় শিক্ষার্থী, এখানে অনেক ক্ষেত্রে বলা হয় যে প্যারাগ্রাফেও তো নাম্বার 10, সামারিতেও তো নাম্বার 10, তো আমি কি প্যারাগ্রাফের সমান লিখবো? অবশ্যই না। সামারি আমাকে লিখতে হবে অল্প কথায়, শর্ট কথায়, অর্থাৎ আমার কোশ্চিনের ধরনটা কেমন, আমার থেকে কি জানতে চেয়েছে সেটা লেখাটাই হচ্ছে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমার স্মার্টনেস। তো এটা বলছি 6 বা 7 সেন্টেন্সে হবে। এখন 6-7 সেন্টেন্সের বেশি হলে যে পাপ হবে বিষয়টা এরকম না, আমরা হচ্ছে লিখতে পারবো, তবে 6-7 সেন্টেন্সের মধ্যে লেখার আমরা চেষ্টা করব। 3 ভাগের 1 ভাগ, অনেক ক্ষেত্রে এরকম মতামত দেওয়া হয় যে পুরো যে প্যাসেজটা থাকবে সেটার 3 ভাগের 1 ভাগও আমরা হচ্ছে নিতে পারবো। বলছি সেন্টেন্সগুলো নিজের হলে ভালো হয়, যে কথাটা আমরা আগেই বলে ফেলেছি। এই কথাগুলো ফলো করে যদি আমরা প্রিয় শিক্ষার্থী সামারি লিখতে পারি, তাহলে আশা করি যে হিউজ একটা নাম্বার এই জায়গা থেকে আমরা ক্যারি করতে পারবো। এইবার দেখো যে এই জায়গাতে আমাদের হচ্ছে একটা প্যাসেজ নেওয়া আছে, যে প্যাসেজটা অলরেডি আমরা হচ্ছে পড়েছি। এই প্যাসেজ থেকে আমরা হচ্ছে বলছে সামারাইজিং দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই টেক্সটটাকে আমরা হচ্ছে সামারাইজ করব, অর্থাৎ সামারি করলে এই জায়গাটা কেমন দাঁড়ায়। প্রথমত হচ্ছে প্যাসেজটাকে আমি আবারও বলছি যে সামারি করার ক্ষেত্রে প্যাসেজটা আমাদের খুবই ভালো করে পড়তে হবে। চলো আমরা প্যাসেজটা পড়বো। বলছি দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম। এটা কিন্তু আমরা প্রথম যে প্যাসেজটা ছিল সেখানেই পড়েছি, তারপরে আবার পড়বো। অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, অর্থাৎ এআই টুলগুলো যেগুলো আছে এগুলো আমাদের ক্লাসরুমে আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে হচ্ছে তোমার ওয়ার্কপ্লেসে হেল্প করছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং assistant that tracks learning habits by observing attention and engagement. Newton offers an adaptive learning platform that provides personalized learning experience for students. এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, তারপরেও আরেকবার পড়ছি। Costinium is an AI powered tutor that provides student with step by step learning. Step by step learning এর জন্য সাহায্য করে on math problems। ঠিক আছে, তাহলে এটা কি নিয়ে কাজ করে? এটা হচ্ছে ম্যাথ প্রবলেম নিয়ে কাজ করে। and builds personalized lesson plan, এবং নিজস্ব ব্যক্তিগত একটা হচ্ছে লেসন প্ল্যান এখানে তৈরি হয়। অ্যালেক্স আরেকটা হচ্ছে আমাদের এআই পাওয়ার টুল, is an AI powered learning platform that provide individualized learning. ম্যাক্সিমাম গুলোর বৈশিষ্ট্যই হচ্ছে কিন্তু individualized learning. Learning but based on students' strength. Strength মানে হচ্ছে শক্তি, and weakness. Weakness নিয়ে কথা বলে। Carnegie Learning offers an AI powered tutor that helps students improve their math skill by providing personalized learning based on their performance. There are also Smart Sparrow, which allows user to provide constructive feedback that is unique to each student. Finally, Gradescope is an AI-powered grading tool that automates the grading.
process which can free up teachers time and allow them to provide more individualized attention to the student। প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে এবং যে প্যাসেজ থেকে আমরা সামারাইজ করছি, সেখানে মূলত দেখো যে এআই নিয়ে কথা বলা হয়েছে এবং এআই এর মূলত হচ্ছে কিছু এআই টুল বা হচ্ছে কিছু অ্যাপ যেগুলো নিয়ে হচ্ছে এই জায়গাতে কথা বলা হচ্ছে এবং সেগুলা আমাদের জন্য বা শিক্ষার্থী বা শিক্ষকদের জন্য কি করে, কি সুবিধা প্রোভাইড করে, সেটা মূলত এখানে বলা হয়েছে। এইবার দেখো যে এইটার যে সামারিটা এখানে নেওয়া হয়েছে 6-7 সেন্টেন্সের মধ্যে হবে খুব প্রবাবলি। দেখো বলছি যে সেভারাল এআই টুলস আর অ্যাভেলেবল টু সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম অ্যান্ড ওয়ার্কপ্লেস। খেয়াল করো, এই যে আমি লাইনটা নিলাম, এই লাইনটা কিন্তু আমি হুবহু প্যাসেজ থেকে নিইনি প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তো কনসেপ্টের বাইরে যেতে পারবো না, আমি কনটেক্সটের বাইরে তো যেতে পারবো না। কথাটা বুঝো, আমাকে কথা বলতে হবে কলম নিয়ে। আমি কি ফ্যান নিয়ে কথা বলবো? না, আমি এআই নিয়েই কথা বলবো। কিন্তু সেন্টেন্সগুলো যখন হুবহু হবে, তখন এক্সামিনারের মধ্যে একটা কনসেপ্ট এরকম গ্রো করে যে না, শিক্ষার্থীটা খুব একটা ভালো নয়, সে হচ্ছে দেখে দেখে তুলে দিয়েছে, সে খুব একটা হয়তো বা ভালো জানে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে কনসেপ্টটাকে ঠিক রেখে, কনটেক্সটটাকে ঠিক রেখে নিজে থেকে বাক্য ক্রিয়েট করে লেখা। আহুরা ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস বাই মনিটরিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। ড্যাশ বাক্যটা একটু চেঞ্জ করা হয়েছে। নিউটন অফার পার্সোনালাইজ লার্নিং, অর্থাৎ যে টুলগুলো আছে এই টুলগুলোর কার কি কাজ, মূলত এই জায়গাতে কিন্তু এই জিনিসটাই দেখো সামারিতে আমাদের হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে। While Custodium provides step-by-step math tutoring and creates custom lesson plan, Alex designs individualized learning path based on student strength and weakness। এই কথাগুলো কিন্তু আমরা পেলাম ওখানে। কার্নেগি লার্নিং ফোকাস অন ইমপ্রুভিং ম্যাথ স্কিল, হ্যাঁ ম্যাথ নিয়ে কথা বলছে। পার্সোনালাইজড টিচিং, স্মার্ট স্পারো gives unique feedback to each student and Gradiscope automatic grading সেভিং টিচার্স টাইম ফর আদার টাস্ক। তার মানে হচ্ছে দেখো, আমরা কিন্তু ওই কনসেপ্টটাতেই আছি প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমার কথা হচ্ছে যে যখন বাক্যগুলো একটু নিজের মতো করে আমরা লেখার চেষ্টা করব, মূল কনসেপ্টটা এসে নিজের মতো করে তোলার চেষ্টা করব, তখন ওই জায়গাতে কিন্তু আমাদের হচ্ছে ভালো মার্কস অবশ্যই আসবে। তার মানে হচ্ছে ভালো মার্কস এখানে ক্যারি করার জন্য খুবই স্মার্টলি লেখাটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা কথা সেটা হচ্ছে বড় একটা জিনিসকে যখন আমরা সামারাইজ করব, তখন কনটেক্সট থেকে আমরা দূরে সরে গেলে চলবে না, কনটেক্সট থেকে দূরে চলে গেলে চলবে না। তার মানে হচ্ছে আমি কোন কনটেক্সটে আমি লিখছি সেই কথাটা আমাকে 100% মনে রাখতে হবে। তাহলে সামারির ক্ষেত্রে আর দুইটা কথা বলে নিই, সেটা হচ্ছে মূল যে বিষয়বস্তু সেটা আমাদের লেখার যে ফরম্যাট খুব ভালো করে প্রথমে আমরা পড়ে নিব, একটা টপিক সেন্টেন্স দিব, তারপর কিছু সাপোর্টিং সেন্টেন্স বা বডিটাকে ডেভেলপ করব, একটা কনক্লুশন টানবো, 6 বা 7 সেন্টেন্সের বেশি করার চেষ্টা করব না, বারবার পড়ে এটা করার চেষ্টা করব। বাক্যগুলো নিজের হলে খুবই ভালো হয়। এই কথাগুলো মেনে যদি আমরা সামারিটা করতে পারি, দেখবো যে ভালো মার্কস আমাদের আসবে। এখন কিছু বাক্য আমরা তো দেখা যাচ্ছে প্রায় হুবহু ওখান থেকে চলে আসবে, তাই না? এখন কিছু জায়গা শব্দ চেঞ্জ করে আমরা এটা করলে আরো সুন্দর হবে, মনোমুগ্ধকর হবে। এইবার দেখো প্রিয় শিক্ষার্থী, সামারির পরে আমরা চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, সেটা হচ্ছে উইথ ক্লু। প্রিয় শিক্ষার্থী, উইথ ক্লু এর ক্ষেত্রে আমাদের দেখো যে এই জায়গাতে হচ্ছে আমি একটা সলভ করে দেখাচ্ছি, কিন্তু এখানকার সাজেশন কি তোমাদের জন্য এই মোমেন্টে এই স্বল্প সময়ে তোমাদের সাজেশন হচ্ছে মিনিমাম বিগত এই 5টা বছরের আমরা হচ্ছে 5 বছরের আমরা হচ্ছে এই উইথ ক্লুটা ক্লিয়ার করব। এখন উইথ ক্লুতে প্রিয় শিক্ষার্থী ভালো করার জন্য আমাদের যেটা করতে হবে যে এই মুহূর্তে আমরা পড়া আছে তো অবশ্যই ইনশাল্লাহ এই 5টা বছরের আমাদের যত কোশ্চিন আছে সবগুলো খুব স্মুথলি সুন্দর করে ইনশাল্লাহ সলভ করব। এবার দেখো, এবার হচ্ছে আমাদের যেটা করা হয় যে বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দ বা ওয়ার্ডগুলোর আমাদের মিনিং নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামারির ক্ষেত্রে কি বললাম যে বারবার যেমন পড়বো, এই শব্দগুলোর মানেটা নিশ্চিত হওয়ার পরে এই জায়গাটা আমরা বারবার পড়ে যেই শব্দটা উপযুক্ত সেটা কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে এইখানে তোমাদের জন্য আমার এই মুহূর্তে যেটা পরামর্শ সেটা হচ্ছে শব্দের মানেগুলো নিশ্চিত করব, তারপরে হচ্ছে এই জায়গাতে বারবার পড়ে আমরা উপযুক্ত শব্দটা বসাবো এবং বিগত 5টা বছরের আমরা হচ্ছে প্রশ্ন এই জায়গাতে সলভ করে দিব ইনশাআল্লাহ, মানে সলভ করব আমরা নিজেরা। দেখো এবার বলছে কি কোশ্চেনটা, বলছে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে গ্যাপগুলো রয়েছে সেটা পূরণ করো উইথ এ সুইটেবল, মানে হচ্ছে উপযুক্ত ওয়ার্ড ফ্রম দ্য বক্স, থেকে এই বক্স থেকে নিয়ে উপযুক্ত শব্দ অর্থ অনুসারে যে শব্দটা মিলবে সেটাকে নিয়ে পূরণ করো। চলো প্রথমত হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে এই শব্দগুলোর মানেগুলো আমরা একটু নিশ্চিত হই। দেখো অল মানে কি বলতো? অল মানে সব বা সমস্ত, তাই না?
তারপর বলছি দেখো ফলো, এই ফলো মানে হচ্ছে অনুসরণ করা। অ্যান্সার মানে হচ্ছে এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, উত্তর বা উত্তর দেয়া। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। থ্রো মানে হচ্ছে মধ্যে দিয়ে। নেসেসিটি মানে হচ্ছে প্রয়োজনীয়তা। রাইস মানে ওঠা। আর কেয়ারফুল মানে সতর্ক। বিগিন মানে হচ্ছে আরম্ভ। ডিস্ট্রিবিউট মানে বন্টন করা। হ্যাভ মানে পাওয়া বা আছে। কেয়ারফুলি একটা অ্যাডভার্ব, সতর্কতার সাথে। এবার এইখানে মূলত স্টুডেন্টের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে এই পুরো প্যাসেজটা বা পুরো যে জায়গাটা আছে আমাদের, এটা আমরা ওয়ান বাই ওয়ান অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো অ্যান্সারটা করার ওয়ে কি, এই যে মানে নিশ্চিত হলাম, এবার প্রত্যেকটা শব্দ খুবই সুন্দর করে প্রত্যেকটা লাইন অর্থ করে করে আমরা হচ্ছে সামনে মুভ করব। বলছি স্টুডেন্ট শুড বি স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিক মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী কৌশলী, তার মানে শিক্ষার্থীদের অবশ্যই কৌশলী হতে হবে অ্যাবাউট সম্পর্কে দেয়ার এক্সামিনেশন, তার মানে হচ্ছে শিক্ষার্থীদের অবশ্যই তাদের পরীক্ষা সম্পর্কে কৌশলী হতে হবে। ইট ইজ ড্যাশ ফর অ্যান এক্সামিনি, এটা হচ্ছে একজন এক্সামিনি হচ্ছে পরীক্ষার্থী, একজন পরীক্ষার্থীর জন্য এটা প্রয়োজনীয় বা প্রয়োজন। এরকম কি আছে এখানে আমরা একটু খেয়াল করে দেখি। দেখো বলতেছি যে ইট ইজ নেসেসিটি আছে, কিন্তু হবে ইট ইজ নেসেসারি। এখন কথাটা হলো যে নেসেসারি স্যার কেন হলো। দেখো একটা জিনিস মনে রাখবে, এই বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার এইগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। নেসেসিটি এই শব্দটা এখানে নাউন রূপে আছে, কি আছে বলতো, নাউন। অতএব এখানে আমি নাউন রাখতে পারবো না, নাউন শব্দটাকে আমি অ্যাডজেক্টিভ করলাম। কেন করলাম, তার মানে হচ্ছে বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই বি ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। বলছি ইট ইজ নেসেসারি, এটা প্রয়োজনীয়, ফর অ্যান এক্সামিনি একজন শিক্ষার্থীর জন্য। টু সাম ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, আমি এখানে ফলো দিই, দেখো মিলে যাবে। টু ফলো সাম ইনস্ট্রাকশন, টু ফলো সাম ইনস্ট্রাকশন অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন হচ্ছে তাদের কি করা দরকার, কিছু ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের ফলো করতে হবে। এখন দেখো যে যেই শব্দগুলো আমরা বসাবো সেইগুলো একটু টিক দিয়ে রাখবো, হ্যাঁ, তাহলে খুঁজতে আমাদের সুবিধা হবে। আমরা আরেকটা নিলাম হচ্ছে ফলো। এবার বলছে যে হি শুড গো থ্রু দ্য হোল কোশ্চিন, গো থ্রু এই তো মিলে যাচ্ছে, মানে পুরো কোশ্চিন পেপারটা থেকে পড়ার মধ্যে দিয়ে যেতে হবে বা পড়তে হবে। গো থ্রু দ্য হোল কোশ্চিন পেপার বিফোর হি বিগিনস টু রাইট। এখন কথা হতে পারে প্রিয় শিক্ষার্থী বিগিনটা কেন বিগিনস হলো, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়। এই জন্য বিগিন থেকে হলো বিগিনস টু রাইট, মানে লেখার আগে সে পুরো কোশ্চিন পেপারটা ভালো করে পড়বে। হি মাস্ট মেক এ প্রপার, প্রপার মানে হচ্ছে সঠিক, অফ হিজ টাইম তার সময়ের, তাহলে আমি ইউজ ব্যবহার করতে পারি। হি মাস্ট মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম, মানে তার সময়ের সে সঠিক ব্যবহারটা করবে। সো দ্যাট যাতে করে হি ক্যান হ্যাভ ইনাফ টাইম যাতে করে সে যথেষ্ট সময় পায় টু অ্যান্সার দ্যাশ দ্য কোশ্চিন অল দ্য কোশ্চিন। দেখো অল দ্য কোশ্চিন সমস্ত কোশ্চিনের উত্তর করার জন্য যেন সে প্রচুর পরিমাণে সময় পায়। বলছি হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি, কেয়ারফুলি, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার কেয়ারফুলি। আচ্ছা কেয়ারফুল না হয়ে কেয়ারফুলি কেন হলো, এটার কারণ হলো কেয়ারফুলি শব্দটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অ্যাডভার্ব, ওকে, আর অ্যাডভার্ব হচ্ছে সবসময় ভার্বকে মডিফাই করে। তাহলে সে কি করে, হি মাস্ট রাইট হিজ অ্যান্সার, তার যে অ্যান্সারটা লিখবে সেটা কিভাবে লিখবে, সেটা হচ্ছে কেয়ারফুলি লিখবে, সতর্কতার সাথে। হি শুড বি কেয়ারফুল, একটু আগেই বললাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, এই কেয়ারফুল শব্দটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে সে কি থাকবে, কেয়ারফুল থাকবে বা সতর্ক থাকবে। অ্যাবাউট হিজ হ্যান্ডরাইটিং, হি ক্যান, দেখো ক্যান একটা মডেল অক্সিলারি পরে যদি কোনো ভার্ব শব্দ আসে তাহলে সেটা V1 হয়। হি ক্যান ইউজ ডাবল স্পেসিং অফ হিজ হ্যান্ডরাইটিং, তার হ্যান্ডরাইটিং এর সে হচ্ছে ডাবল স্পেস ব্যবহার করতে পারে, স্টিনি অর ভেরিটি আন্টিটি। তাহলে খেয়াল করে দেখো যে আমরা প্রিয় শিক্ষার্থী আবারও বলছি, হয়তো এই জায়গাতে আমাদের হচ্ছে এটা আরো বেশি বোর্ড সলভ করা যেত, একটা জায়গাতে 5টা, কিন্তু শতভাগ তো এই জায়গাতে বলা যাচ্ছে না যে একটা থেকে জায়গাতে 5টা সলভ করলেই আমি কমন পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে আমি আবারও বলছি যে এটার ক্ষেত্রে উইথ ক্লু এর ক্ষেত্রে সাজেশন হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিগত 5 বছরের সকল বোর্ড কোশ্চিনের হচ্ছে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই যতটুকু সময় আছে অবশ্যই তোমাদের পড়া আছে, এটা রিভিশন করে নিব আমরা অবশ্যই বিগত 5 বছরের। আর কোশ্চিনটার অ্যান্সারটা আমরা কিভাবে করব সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আর একটা হচ্ছে এখানে কিন্তু উত্তর করার ক্ষেত্রে আমাদেরকে পুরো প্যাসেজ তুলতে হয় না প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে A,
বি সি ডি ই এইভাবে এ থেকে জে পর্যন্ত আমরা হচ্ছে লিখে দিব। ওকে, এইবার খেয়াল করে দেখো উইথ ক্লু এর পরে, আচ্ছা উইথ ক্লু এ আমাদের মার্কস কিন্তু থাকবে প্রিয় শিক্ষার্থী 5, উইথ ক্লু এ আমাদের মার্কস থাকবে হচ্ছে 5, ঠিক আছে। এবার দেখো যে উইদাউট ক্লু এ চলে এসেছি আমরা। এই উইদাউট ক্লু এর জন্য আমাদের মার্কস বরাদ্দ হচ্ছে প্রিয় শিক্ষার্থী 10টার জন্য 10। এখন মজার বিষয় হচ্ছে উইথ ক্লুতে কি হয়, উইথ ক্লুতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা বক্সে শব্দ দেয়া থাকে, সেই শব্দটা এনেই উত্তরটা পূরণ করতে হয়। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের উত্তর সেম হয়, দুই একটা ক্ষেত্র ছাড়া। কিন্তু উইদাউট ক্লুতে আমি মনে করি যে এই জায়গাতে আমাদের একটা অবাধ স্বাধীনতা আছে আমাদের শব্দ চুজ করার। ওকে, তাহলে আমরা সঠিক শব্দ চুজ করে এই জায়গাতে আমরা হচ্ছে সঠিক শব্দটা অর্থ অনুসারে বসাবো, মানে কোনো ক্লু আমাদের সামনে নাই। এইখানেও প্রিয় শিক্ষার্থী আমাদের এ থেকে যে পর্যন্ত 10টাতে 10 মার্ক থাকবে, এবং এখানেও সাজেশন হচ্ছে বিগত 5 বছরের আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করে ফেলবো, এবং যেই শব্দটা আমার উপযুক্ত মনে হবে যে এই শব্দ বসালে আমার উত্তরটা সঠিক হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি কিন্তু তোমার উত্তর, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমরা সেই শব্দটাকেই বসিয়ে ফেলবো। চলো এই কোশ্চেনটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। বলছি দেখো যে স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ, মানে স্টুডেন্ট লাইফটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য কেমন হতে পারে, কারণ শিক্ষার্থীর তো স্টুডেন্ট লাইফ থাকে। বলছি স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ, আমি বললাম যে রেডি ফর ফিউচার স্ট্রাগল। তার মানে হচ্ছে আগামী দিনের বা ফিউচারের যে সংগ্রাম, এই সংগ্রামের জন্য কিন্তু স্টুডেন্ট লাইফটা প্রস্তুত হবার একটা সময়। এখন তুমি রেডি না বলে আমার মাথায় যেমন এই মুহূর্তে আর একটা শব্দ আসলো, আমি যদি এরকম বলি যে স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন, প্রস্তুতির, ফর তোমার হচ্ছে ফিউচার স্ট্রাগল, তাহলেও কিন্তু উত্তরটা রাইট হচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো আমি দুইটা শব্দ বললাম, এর বাইরেও কোনো সিনোনিমাস শব্দ যদি থাকে সেটা তোমার উত্তরে আসে, তুমি শতভাগ নাম্বার পাবে, কোনো সমস্যা নাই। বলছে দেখো যে টু মেক হিম ড্যাশ ফর দ্য স্ট্রাগল, টু মেক হিম প্রিপেয়ার্ড মানে হচ্ছে প্রস্তুত। আমি যদি এখানে রেডি দিই তারপরেও কিন্তু হবে, এখানেও রেডি হবে। দেখো যে টু মেক হিম রেডি ফর দ্য স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি, তার মানে হচ্ছে শিক্ষা কিন্তু প্রয়োজনীয়। যে সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্টস, এখানে যেহেতু একটা স্টুডেন্ট বলছে সিঙ্গুলার, তাই আমরা ভার্ব হিসাবে আমরা ইজ নিতে পারি। স্টুডেন্ট ইজ টু প্রসিকিউট হিজ ডিউটিস ওয়েল, হি হু, এখানে একটা জিনিস খেয়াল করো যে একটা ভার্ব নিতে হবে, মনে হচ্ছে পরিস্থিতিটা এরকম, এবং হু যে রিলেটিভ প্রোনাউন, এর আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটা অনুসারে পরবর্তী ভার্ব নিতে হয়। তাহলে হি হু ড্যাশ ইজ লেসন রেগুলারলি, আমি বলতে পারি যে হি হু লার্নস, অথবা তুমি দিতে পারো প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি, ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। যেহেতু হচ্ছে আমার এই সাবজেক্টটাকে ধরে আমাদের ভার্ব নিতে হচ্ছে, তাই এইখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে হলো হচ্ছে ডাজ। বলছি অন দ্য কন্ট্রি বা অন দ্য আদার হ্যান্ড, যে কোনো একটা বলতে পারি। আমি বললাম যে অন দি কন্ট্রি, এটা হচ্ছে একটা ফ্রেজ, হুবহু এটাই হবে। অন দি কন্ট্রি বা অন দ্য আদার হ্যান্ড, প্রক্ষান্তরে হি কাটস এ সরি ফিগার, এটাও একটা ফ্রেজ। সরি ফিগার মানে হচ্ছে খুবই খারাপ করা। ইট শুড বি ড্যাশ ইন মাইন্ড দ্যাট, এটা মনে রাখতে হবে যে ইট শুড বি কিপড। প্রিয় শিক্ষার্থী একটা জিনিস মনে রাখবা যে এইখানে দেখো যে মডাল অক্সিলারি রয়েছে, তো মডালের পরে যদি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড কোনো মডাল থাকে, তো মডালের পরে ভার্বের V1 হয়। কিন্তু যদি এই মডাল অক্সিলারি গুলোর পরে বি আসে, খেয়াল করে দেখো শুডের পরে কি আসছে বি, তাহলে কিন্তু আমাদের ভার্বের V3 করতে হয়, যেই কারণে আমরা কিপ ভার্বটাকে কিপ করে নিলাম। তাহলে ইট শুড বি কিপড ইন মাইন্ড দ্যাট, মনে রাখতে হবে যে নান ক্যান গেট ব্যাক দ্য ড্যাশ দ্য স্টুডেন্টস হু ওয়েস্ট হিজ টাইম। তার মানে হচ্ছে এই জায়গাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, তবে এখানে এই বিষয়টা এরকম হবে যে নান ক্যান গেট ব্যাক দ্য লস্ট টাইম, তার মানে হচ্ছে সে তার হারানোর সময় ফিরে পায় না। ইফ দ্য স্টুডেন্ট নেগলেক্টস হিজ স্টাডিজ, সে যদি কোনো স্টুডেন্ট যদি তার পড়াশোনাতে অবহেলা করে, দে উইল সাফার, তারা সাফার করবে বা দুর্ভোগ পাবে, ইন দ্য লং রান, এটাও একটা ফ্রেজ। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে, তার মানে হচ্ছে পরিণামে তারা কষ্ট বা দুর্ভোগ পাবে। প্রিয় শিক্ষার্থী আবারও বলছি যে উইদাউট ক্লু এর ক্ষেত্রে আমাদের একটা অবাধ স্বাধীনতা আছে শব্দগুলোকে চুজ করার ক্ষেত্রে, তবে অবশ্যই রাইট শব্দটা হতে হবে। আর এই মোমেন্টে যেহেতু পরীক্ষা আমাদের তো দেরি নেই, এই অল্প কিছু সময় কিছু ঘন্টা পাচ্ছি, তো এই জায়গাতে আমরা এই উইদাউট ক্লু এর ক্ষেত্রে বিগত 5টা বছরের প্রশ্নগুলো একটু মানের সহ সলভ করে ফেলবো। আশা রাখি যে এর মধ্যে থেকে কমন আসবে, না আসলেও আমরা হচ্ছে সেটার আলোকে উত্তর করতে
পারবো। এইবার আমাদের খেয়াল করে দেখো রিয়ারেন্স, আর একটা গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে রিয়ারেন্স। এই রিয়ারেন্সের ক্ষেত্রেও প্রিয় শিক্ষার্থী বাক্য দেওয়া থাকবে হচ্ছে কয়টা বলতো? 10টা, এবং এই 10টা বাক্যে আমাদের জন্য মার্কস বরাদ্দ থাকবে হচ্ছে 10। এখন উত্তরগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যেটা ধরো করতে হবে, অনেকে এইভাবে লিখে না, এই ক্ষেত্রেও বিগত 5 বছরের প্রশ্ন সলভ করবে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা কি করব, 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। ধরো আর একটা ঘর নিচেই করলাম, ঠিক আছে, 10 নম্বর ঘর। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে যে এই জায়গাতে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমত এটা একটা হিস্ট্রি, মানে হচ্ছে গল্প আকারে থাকে, একটা স্টোরি থাকে। তো এই স্টোরিটা মনোযোগ সহকারে বাংলা সহ খুবই ভালো করে পড়তে হবে। তারপরে আমরা এইভাবে একটা ঘর আঁকিয়ে নিব, নেয়ার পরে এই 10টা ঘরের মধ্যে যেই ঘরটা আগে হবে তোমরা খুব ভালো করে জানো, ধরো মনে করো যে এইটা আগে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ঘরটাকে হচ্ছে আমরা আগে দিব, যদিও এখানে হচ্ছে নাম্বার দেওয়া নাই, নাম্বার দিয়ে নিলে সুবিধা হতো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা তাহলে এইভাবে করে আমরা হচ্ছে এই গল্পটাকে আমরা বসিয়ে দিব বা সাজিয়ে নিব, ঠিক আছে। দেখো এইখানে একটা গল্প আছে, আমরা একটু গল্পটা পড়ার চেষ্টা করি। বলছি দ্য রোস্ট লুকড ভেরি ডেলিসিয়াস, মানে হচ্ছে একটা রোস্টের কথা বলছে। রোস্ট বলতে একটা ভাজা মাংস, যেটা সেটাকে রোস্ট বলে। তো ডেলিসিয়াস মানে হচ্ছে খুবই সুস্বাদু। দ্য কুক শুড নট চেক হিজ টেম্পটেশন, টেম্পটেশন মানে হচ্ছে তোমার এক ধরনের লোভ। তো কোনো মতেই এই কুক বা রাঁধুনি, সেটা যে বা বাবুর্চি, সে হচ্ছে তার টেম্পটেশনটা চেক করতে পারেনি। দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টার বলছে তার মনিব, সেও খুবই ক্লেভার ছিল। গল্পটা পুরোটা পড়লে বোঝা যাবে। দ্য কুক ওয়াজ ওয়ান মোর দেন ক্লেভার, তার মানে হচ্ছে মোর দেন ক্লেভার মানে কুকটাও খুবই চতুর ছিল। হি রিপ্লাইড দ্যাট, সে প্রতি উত্তরে বলে, ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক, মানে হচ্ছে এই ডাকের হচ্ছে কয়টা লেগ ছিল? একটা। ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, এটা মনে হয় প্রথম বাক্য হতে পারে নাকি। তারপর হি নোটিসড ওয়ান অফ দ্য লেগস মিসিং, যে একটা লেগ নাই। দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, তারপর হচ্ছে মাস্টার তার খাবার গ্রহণ করতে আসে। সো হি ইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, দেখে যে তোমার হচ্ছে যে একটা ড্রামস্টিক সে হচ্ছে খেয়ে ফেলে। তারপর হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, অন্য লেগটা কি হয়েছে। এখন এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে যেটা করতে হবে, যে প্রথম যেই বাক্যটা বসবে সেই বাক্যটা হচ্ছে আমাদেরকে প্রথমে নিতে হবে। তো ধরো যে এই জায়গাতে আমাদের একটু আমরা নাম্বার দিয়ে নিই, এবিসিডি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটু সাজাই। তো প্রথমত আমরা যে বাক্যটা কোনটা আগে হবে সেটা একটু দেখি। এটা মনে হয় না হচ্ছে দ্য কুক ওয়াজ মোর ক্লেভার রিপ্লাইড ওয়ান্স, এই যে খেয়াল করে দেখো যে একদা, ওয়ান্স এ কুকড মানে একজন বাবুর্চি রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, তার মানে হচ্ছে এফ নাম্বারটা কিন্তু আমার এখানে চলে আসলো। তারপর প্রথম থেকে দেখো দ্য রোস্ট লুক ভেরি ডেলিসিয়াস, এটা হবে দ্য রোস্ট লুকড ভেরি ডেলিসিয়াস, এটা হচ্ছে আমাদের এই নাম্বার। যে এই রোস্টটা হচ্ছে দেখতে বা খাইতে কি ছিল, খুবই সুস্বাদু ছিল দেখতে। দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, তারপর যেহেতু এটা খুব সুস্বাদু তাই হচ্ছে বাবুর্চিটা কি করতে পারেনি, তার লোভটা সংবরণ করতে পারেনি। তাহলে এইখানে 3 নাম্বারে হচ্ছে আমাদের হচ্ছে বি। খেয়াল করে দেখো যে কোনগুলো হয়ে গেল, এই সাইডে আমরা একটু টিক দিয়ে দিই, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। 1 2 এবং হচ্ছে এখানে এসে এফ নাম্বারটা। এবার আমাদেরকে খুঁজতে হবে যে সঙ্গতিপূর্ণ এর সিরিয়ালের 4 নাম্বার বাক্য কোনটা হতে পারে। দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ ওয়ান লেগড ডাক, হি নোটিসড ওয়ান অফ দ্য লেগ মিসিং, দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল। এইটা দেখা যাচ্ছে যে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। হ্যাঁ, রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে একটা গল্পের 10টা ওলটপালট বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলোকে আমাদেরকে হচ্ছে সিকোয়েন্স করতে হবে। প্রথমত এখানকার সাজেশনটা বলে নিই। এখানকার সাজেশন হচ্ছে আমরা বিগত 5 বছরের যত রিয়ারেঞ্জ আছে সবগুলো পড়ে ফেলবো। তারপর এইখানে দেখো একটা ডেমো ঘর আছে, এইভাবে 1 থেকে 10 পর্যন্ত ঘর করে নিয়ে গল্পের সিকোয়েন্স অনুসারে আমরা সেগুলো বসাবো। তারপরে হচ্ছে পুরো জিনিসটা আবার লিখে দিব একদম এই সিকোয়েন্স যেটা, সেটা অনেকে যেটা করে যে এই পর্যন্ত করে রেখে দেয়, অনেক টিচার সেক্ষেত্রে একটু রাগ করতে পারেন, গোসা করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পুরোটা আবার হচ্ছে গল্প আকারে লিখে দিব। তো এই যে গল্পটা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, বা এটা পড়া আছে তোমাদের আগেই ইনশাল্লাহ। এই গল্পটা হচ্ছে একজন বাবুর্চি তার মনিবের জন্য একটা কি রান্না করছে, হাঁস রান্না করছে।
তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইটার খেতে দেওয়ার রান্নাটা খুব সুস্বাদু হয়েছে, তারপর হচ্ছে বাবুর্চি একটা খেয়ে ফেলছে পা, তারপরে হচ্ছে তোমার মনিব খেতে বসে দেখে যে একটা পা হচ্ছে বা লেগ হচ্ছে মিসিং। তো চলো গল্পটা আমরা হচ্ছে একটু করার চেষ্টা করি। বলছি, দ্য রোস্ট লুকড ভেরি ডেলিসিয়াস, দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন। টেম্পটেশন মানে হচ্ছে লোভ। The master was also very clever. The cook was more than clever. He replied that it was a one-legged duck. Once a cook roasted a duck for his master. এটা হচ্ছে আমার প্রথম বাক্য হবে যে একদা এক সময় একজন বাবুর্চি তার মাস্টারের জন্য একটা ডাক রান্না করছেন। তাহলে এটা হচ্ছে দেখো এই নাম্বারটা আমরা হচ্ছে বসিয়ে দিলাম। তারপরে বলতেছে যে দ্য রোস্ট লুকড ভেরি ডেলিসিয়াস, এটা হচ্ছে খুবই সুস্বাদু দেখাচ্ছিল। ওকে, তাহলে নাম্বার হচ্ছে এখানে 1। দেন দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, তারপর হচ্ছে তার লোভ সে আর সামলাতে পারেনি বাবুর্চি রান্না করার পরে। এইটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী 2 নাম্বার। তারপরে হচ্ছে সে কি করে ফেলে যে সো হি এট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক, সে হচ্ছে একটা লেগ হচ্ছে তোমার খেয়ে ফেলে। ওকে, একটা লেগ হচ্ছে সে খেয়ে ফেলে। তারপরে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, তারপর তার মাস্টার হচ্ছে তার খাবার গ্রহণ করার জন্য আসে। ওকে, আসলো। তারপরে হি নোটিসড, সে লক্ষ্য করে যে ওয়ান অফ দ্য লেগস মিসিং, যে একটা লেগ হচ্ছে নাই। ওকে, দেখো 6টা আমাদের কিন্তু হয়ে গিয়েছে, আমাদের আর 4টা ঘর হচ্ছে ফিল আপ করতে হবে। তারপর সে জিজ্ঞেস করে যে হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, যে অন্য লেগটা কি হয়েছে, এইটা হচ্ছে জিজ্ঞেস করে। ওকে, এবার দেখো আমাদের হচ্ছে এইখানকার 3টা এখনো হয়নি, এটা হচ্ছে আমাদের সাজিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো সে যখন জিজ্ঞেস করে তখন কি ঘটে দেখি, দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, মানে হচ্ছে তোমার খুবই চতুর ছিল। কে চতুর ছিল? এই বাবুর্চিটা। তাহলে এইটা বসলো 4 নাম্বারটা। তারপর চতুর যেহেতু, সে রিপ্লাইড দেয়, হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ ওয়ান লেগড ডাক, যে এটার একটাই লেগ ছিল। এই কথা বলে সে হচ্ছে উত্তর দেয়। 5 নাম্বারটা এখানে বসছে, আর একমাত্র একটাই বাকি থাকছে যে দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, তার যে মনিব বা মাস্টার ছিল সেও কিন্তু খুবই ক্লেভার ছিল। ওকে, তাহলে 3 নাম্বারটা হচ্ছে এইখানে বসছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে হচ্ছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমরা বিগত 5টা বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলবো, আর উত্তর লেখার ক্ষেত্রে এইভাবে ঘর করে সিকোয়েন্স অনুসারে লিখবো, এবং লেখার পরে এই যে সিকোয়েন্সটা তৈরি হলো, এই পুরো গল্পটা কিন্তু সাজানো হলো এবার, তাই না? তাহলে এই সাজানোর পরে আমরা হচ্ছে এই সাজানো গল্পটা এই সবটার পরে আবার হচ্ছে অ্যান্সারে লিখে দিব। এবার হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করছো কিনা যে আমরা মোটামুটি 60 মার্কস নিয়ে কথা বলে ফেলেছি। সেটা হচ্ছে প্রথম আমাদের যে প্যাসেজটা থাকবে এমসিকিউ কোশ্চিন, দ্বিতীয় প্যাসেজ ফ্লোচার্ট, তৃতীয় প্যাসেজ সামারি উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স। এই ক্ষেত্রে সে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের সাজেশন। আমি আগেই বলেছিলাম যে আমাদের হচ্ছে রাইটিং অংশের পুরো সাজেশন থাকছে, এবং কবিতা কোনগুলো পড়বো, ফ্লোচার্ট কিভাবে লিখবো, কি করবো ইন ডিটেল। ওকে, তো এইখানে খেয়াল করে দেখো যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে। ফুড অ্যাডাল্টারেশন, এটা গুরুত্বপূর্ণ, সবই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। তারপর আমি পড়ে দিচ্ছি প্রাইস স্পাইরাল বা দ্য রিসেন্ট প্রাইস হাইক, তার মানে হচ্ছে প্রাইস স্পাইরাল মানে হচ্ছে মূল্যবৃদ্ধি বা বর্তমান সময়ের যে মূল্যবৃদ্ধি। তারপর হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর যে পরিবর্তন, পহেলা বৈশাখ অনেকবার এসছে, বা বাংলা নিউ ইয়ার, এটা দেখবো। এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, ড্রাগ অ্যাডিকশন, দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ফিমেল এডুকেশন, 21শে ফেব্রুয়ারি, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা বা বন উজাড় করা, আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, ওয়াটার পলিউশন। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো এইবারে আরো 4টা আছে। এ বুক ফেয়ার আই হ্যাভ ভিজিটেড রিসেন্টলি, মানে সম্প্রতি তুমি কোনো বুক ফেয়ার ভিজিট করেছো। ইউর চাইল্ডহুড, আর্লি রাইজিং, লোডশেডিং। হয়তো বা তালিকাটা একটু দীর্ঘ মনে হতে পারে, দীর্ঘ মনে হওয়ার কারণ এটাও হতে পারে হয়তো চ্যালেঞ্জ দিয়ে তোমাকে আমি এখন 5-7টা দিয়ে দিলাম, তো এই চ্যালেঞ্জের মধ্যে আমি নাই। কারণটা হচ্ছে যে 4-5টা প্যারাগ্রাফ দিয়ে সেখান থেকে কমন ফেলা খুবই টাফ একটা বিষয়। অতএব আরো বড় বিষয় হচ্ছে আমি হয়তো চ্যালেঞ্জ দিয়ে চলে গেলাম, তোমার জন্য সেটা ঝুঁকি হতে পারে, ঝুঁকি নেওয়ার সময় আমাদের ওই পরিমাণে নাই। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা প্যারাগ্রাফ ম্যাক্সিমাম গুলো তোমাদের পড়া, এর মধ্যে যে 2-1টা পড়া থাকবে না সেগুলো একটু পড়ে নিব। তারপরে সে দেখো যে স্টোরির সাজেশন, এটা কোন কোন স্টোরিগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। এই স্টোরির এখানে খেয়াল করে দেখো যে স্টোরির এখানে তালিকা দেওয়া আছে, স্টোরিও কিন্তু আমি অনেকগুলো ধরেছি। এখন মজার বিষয় হচ্ছে একটু বলে নিই যে স্টোরি আমরা কিভাবে লিখবো। স্টোরি লেখার ক্ষেত্রে আমাদের যেটা একটা অসম্পূর্ণ গল্প দেওয়া থাকবে, এই গল্পটাকে সম্পূর্ণ করতে হবে। এটা করার ক্ষেত্রে একটা সুইটেবল টাইটেল দিতে হবে। আমাদের টাইটেলে কিন্তু 1/3 মার্ক থাকে।
তাহলে একটা টাইটেল লিখবো, যেই গল্পটুকুর যেই অংশটুকু কোশ্চিনে দেওয়া থাকবে সেই অংশটুকু আমার খাতায় তুলবো, তারপর সম্পূর্ণ করার জন্য যে শব্দগুলো বা যে সেন্টেন্সগুলো নিয়ে গল্পটা পরিপূর্ণ হবে সেটা আমি লিখবো। এখন বিষয়টি হচ্ছে, দেখো এখানে মার্কস আমাদের 7। এখন অনেকে বলে যে স্টোরি ক্ষেত্রে কত বড় লিখতে হবে, কত বড়টা ম্যাটার না, কত সুন্দরভাবে এটাকে শেষ করা গেল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই জায়গাতে খেয়াল করে দেখো যে যে স্টোরিগুলো দেওয়া আছে এই পার ওই পার মিলে মোট হচ্ছে আমাদের 20টা কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে, সবগুলোই আমরা হচ্ছে একটু পড়ে ফেলার ট্রাই করবো, রাইট? তো আমি একটু পড়ে দিচ্ছি, বলতে দেখো, অ্যান অ্যান্ড অ্যান্ড ডাভ, দ্য কিং অ্যান্ড হিজ 3 ডটার্স, ফেট অফ লেয়ার বা এ লায়ার কাউবয়, মানে হচ্ছে মিথ্যা, ওই যে রাখাল বালক ছিল মিথ্যাবাদী, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, দ্য সেলফিশ জায়ান্ট অ্যান্ড দ্য চিলড্রেন, a brave and intelligent boy, a little learning is a dangerous thing, a friend in need is a friend indeed, Sheikh Shadi and prestige of dress, slow and steady wins the race, unity is strength, or a farmer and his sons. তারপরে বলছি দেখো বায়োজিৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োজিৎ, devotion to his mother, the cow, the crow and the jar, a crow and a cunning fox, honesty is the best policy, who will bail the cat, a fox without tail, honesty of a woodcutter, a stitch in time saves 9, honesty of a schoolboy. এখন এখানে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আমাদের গতানুগতিক এই স্টোরিগুলো অনেক সময় চলে আসতে পারে, আর যদি গতানুগতিক এই স্টোরিগুলো না আসে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাইড টাইপের যদি আসে আমাদেরকে একটু বানিয়ে লেখার চেষ্টা করতে হবে। এখন অনেকে আমরা ভাবি যে বানিয়ে আমি কিভাবে লিখবো, দেখো ওই জায়গাটাতে যে ধরো একটা আনকমন গল্প আসলে আমরা আমাদের মতো করে ওই মুহূর্তে আমার ব্রেনটা যেটা খেলবে সে একটা টাইটেল দিব, তারপর নিজের ধ্যান ধারণা থেকে সম্পূর্ণরূপে এন্ডিংটা আনার চেষ্টা করবো। এখানে এক একজন স্টুডেন্টের এক এক রকম উত্তর হতে পারে, কোনো সমস্যা নাই, তবে যৌক্তিক হচ্ছে কিনা এটা হচ্ছে কি কনসেপ্ট। এবার দেখো বলছি যে লেটার্স আর ইমেইল রাইটিং, সেটা আমাদের হচ্ছে লেটার আসার সম্ভাবনা বেশি, অনেক ক্ষেত্রে ইমেইলও আসতে পারে, তার মানে 2 ধরনের প্রস্তুতি আমাদের রাখতে হবে। বলছে রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার সিস্টার ডিসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ শেখার হচ্ছে কি অ্যাডভান্টেজ বা সুবিধা জানিয়ে তোমার হচ্ছে ইয়াঙ্গার সিস্টারকে একটা লেটার লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে জানাও। রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অর সিস্টার শাকিল অর সাবিনা, অ্যাডভাইজিং হিম অর হার নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন ফেসবুক। তার মানে ফেসবুকটা দেখো যে আমরা নানান ধরনের রং কথাবার্তা লিখি বা শেয়ার করি, সেগুলো থেকে বিরত থাকতে বলছে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড শোয়িং সিম্প্যাথি, সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, হু ইজ অ্যাফেক্টেড উইথ ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভারে মানে অ্যাফেক্টেড হয়েছে তোমার এমন কোনো বন্ধু, তাকে হচ্ছে একটু সমবেদনা জানাতে হবে। তারপরে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অর হার হোয়াট ইউ উড লাইক টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ এইচএসসি এক্সামিনেশন পরে তোমার পরিকল্পনা কি সেটা নিয়ে একটা লেটার। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা হচ্ছে 2বার চলে এসছে মোটামুটি বলা যায়, কারণ গুরুত্ব আর বেনিফিট প্রায় সেম। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ সুন্দরবন, সুন্দরবনের যে সৌন্দর্য বা বিউটি হয়তো বা তুমি পরিদর্শন করেছো সেটা সম্পর্কে তোমার বন্ধুকে লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য, কিভাবে তুমি যোগ্য হবে। তারপরে বলছি যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম অর হার ফর দ্য বার্থডে গিফট। Write a letter to your friend congratulating him or her on his or her getting first prize in English competition. ইংলিশ কম্পিটিশনে সে প্রথম পুরস্কার পেয়েছে, তাই তোমার বন্ধুকে কংগ্রেচুলেট করে একটা লেটার লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম রিফ্রেইন ফ্রম স্মোকিং, স্মোকিং থেকে যেন দূরে থাকে তোমার ইয়াঙ্গার ব্রাদার, এই নিয়ে একটা লেটার। ইয়োর ফাদার ওয়ান্টস, দি ওয়ান মানে হচ্ছে সতর্ক করা, নট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক, যেন ফেসবুকে তুমি বেশি সময় ব্যয় না করো। রাইট এ রিপ্লে টু হিজ লেটার, তোমার বাবা তোমাকে নিষেধ করেছে চিঠি লিখে যে ফেসবুকে যেন বেশি সময় ব্যয় না করা হয়, এর একটি রিপ্লে জানিয়ে বাবার কাছে চিঠি। তারপরে খেয়াল করে দেখো ইমেইল রাইটিং, ইমেইল এবং তোমার হচ্ছে যে লেটারের টপিকগুলো মোটামুটি প্রায় সেম। বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, প্রোগ্রেস অফ স্টাডিজ, কংগ্রেচুলেশন অন ইউর সাকসেস ইন দ্য ডিবেট কম্পিটিশন, প্রিপারেশন ফর দ্য ইনশিওরিং এইচএসসি এক্সামিনেশন। তারপর হচ্ছে কন্ডোলেন্স মানে সমবেদনা জানিয়ে একটা মেসেজ বা একটা চিঠি, হয়তো বা তোমার বন্ধুর বাবা গত হয়েছেন বা মারা গিয়েছেন, এমন ক্ষেত্রে আমরা হচ্ছে সান্ত্বনা জানাই। কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তারপরে হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট,
তারপর হচ্ছে অ্যাবাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ মাই কলেজ। ওকে, এগুলো হচ্ছে ইমেইলের গেল। এবার দেখো গ্রাফ বা চার্ট, এখান থেকেও আমাদের 10 মার্কস থাকবে। তার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ এই গ্রাফ বা চাইগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে দেখো এই গ্রাফ অন দ্য ইন্টারনেট ইউজার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্যবহার করি 12 থেকে 18 সালের মধ্যে ডিসক্রাইব দ্য চার্ট ইন অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস। এখানে অনেক সময় 80 ওয়ার্ডে যাইতে পারে, আবার 150 ওয়ার্ডে যাইতে পারে, যেমনটা চাইবে আমরা সেভাবে লিখবো। তারপর এই গ্রাফ অন দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি, a pie chart on Rima's time spending on various activities, a graph on the time allocation of students' daily activities, a graph on selling rates of 7 types of books in একুশে বই মেলা, মানে একুশে বই মেলা 2023, সেটা এই সালটা আপডেট হয়ে হবে, এখন হয়তো বলবে 2026। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে খেয়াল করে দেখো যে এই গ্রাফ এবং পাই চার্টগুলো পড়বো, পাশাপাশি এই ফারে দেখো যে এই গ্রাফ অন দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন, মানে পরিবহন ওয়েজ পার ডে, এ গ্রাফ অন সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা যে জিনিসটা দেখলাম যে গ্রাফ চার্ট, পাই চার্ট বলো, সেটা হচ্ছে ইমেইল বলি আর লেটার বলি, স্টোরি বা প্যারাগ্রাফ, এই সাজেশনগুলো করলে আশা রাখি যে ইনশাল্লাহ শতভাগ এখান থেকে থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যেটা চাওয়া, এখানে খেয়াল করে দেখো এই মুহূর্তে একটা সাজেশন এখানে দেখছো, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী কবিতার সাজেশন, পোয়েম। ওকে, এই পোয়েমটা হচ্ছে আমাদের টেক্সট বই থেকে আসে, অনেক সময় টেক্সট বইয়ের বাইরে থেকে আসে, এবং এই কবিতা থেকে থিম বা বিষয়বস্তু লিখতে বলে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে 50 ওয়ার্ডে লিখতে বলে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে দেখো যে অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে যে এই থিমটা প্রপারলি কিন্তু বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের জন্য একটা সমস্যা। মজার বিষয় হচ্ছে থিম এবং সামারির মধ্যে একটা হিউজ পার্থক্য আছে। সামারি হচ্ছে কোনো একটা জিনিসের ভাষা মিনিং, আর থিম হচ্ছে গভীরের মিনিং। একটু বোঝার চেষ্টা করো। সোনার তরী কবিতা পড়েছি নিশ্চয়ই আমরা অনেকে। সোনার তরী কবিতায় আমাদেরকে দেখানো হয়েছে যে কবি ধান চাষ করেছেন বা কৃষক ধান চাষ করেছেন, কৃষক এই ধান নিতে গিয়েছেন, যে দেখেন চারিদিকে পানি, প্রচুর পরিমাণে পানি, অনেক আহাজারি ডাকাডাকির পরে একটা নৌকা আসে, নৌকা এসে কি করে, কবির ধানকে নিয়ে যায়, কবিকে সেখানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায়। তার মানে হচ্ছে এইভাবে যে আমি সোনার তরী কবিতার বর্ণনা দিলাম, দিস ইজ সামারি। এখন আমি যদি বলি যে থিমটা কি, থিম হচ্ছে একটা গভীরের ভিতরের বা একটা ইনার মিনিং থাকে। কেমন, দেখো এই পৃথিবী হচ্ছে কবি ধান চাষ করলো, কবিকে বা কৃষককে গ্রহণ করলো না, কিন্তু তার সৃষ্টিকর্ম ধানকে নিয়ে যাওয়া হলো। এটার মাধ্যমে এর ইনার মিনিং হচ্ছে এই পৃথিবী আমাদের সৃষ্টিকর্মকে গ্রহণ করে, যে সৃষ্টি করে তাকে গ্রহণ করে না। আমি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতার কথা বললাম, রবীন্দ্রনাথ কিন্তু বেঁচে নেই, কিন্তু ওনার সোনার তরী কবিতা আছে। আমি লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার ছবির কথা হয়তো বলবো, মোনালিসার ছবি আছে, কিন্তু তার যে সৃষ্টিকারী, তার যে তৈরিকারী, যিনি সৃষ্টি করেছেন লিওনার্দো দা ভিঞ্চি, তিনি কিন্তু আর বেঁচে নাই। ধরো আমার এই কথাগুলো এখন রেকর্ড অনলাইনে, ধরো আমি গত হয়ে গেলাম, মারা গেলাম, তখন আমার এই কথাটা কিন্তু আমার কর্ম, এটা থেকে গেল, কিন্তু আমি থাকলাম না। তার মানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে কবিতার থিম লেখার ক্ষেত্রে 100% ইনার মিনিং এবং গভীরের বা ভিতরের যে মিনিং, সেটা আমাকে এখানে লিখতে হবে, নট সামারি। এটা হচ্ছে থিম। ওকে, সামারি এবং থিমের মধ্যে এক জীবন তফাৎ। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের হাতে ওই পরিমাণ সময় নাই যে প্রত্যেকটা কবিতা ধরে ধরে আমরা হচ্ছে বিস্তারিত একদম পড়ে ফেলবো। তবে আশা রাখি যে এই কবিতাগুলো তোমাদের অবশ্যই পড়া আছে, এবং গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো আছে, এই গুরুত্বপূর্ণ কবিতাগুলোর থেকে হচ্ছে আমরা সাজেশন করবার চেষ্টা করেছি। ওকে, এখানে খেয়াল করে দেখো যে ইউনিট 1 এবং লেসন 1 থেকে নেওয়া হয়েছে হচ্ছে আই ডাইড ফর বিউটি, খুবই গুরুত্বপূর্ণ, একাধিকবার বোর্ড কোশ্চিন আগে এসছে। আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এই যে ইউনিট 3 লেসন 1। অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, ড্রিম নিয়ে 2টা কবিতা আছে, 2টা কবিতাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 3 লেসন 3 এ চাইল্ডস ফেবল, ইউনিট 6 লেসন তোমার হচ্ছে টু দোজ উইন্টার সানডেস, এই কবিতাটা খুবই চমৎকার। এই যে লেসন 8 ইউনিট 8 লেসন 2। তারপর হাউ ডু আই লাভ দি, এই যে ইউনিট 8 লেসন 4। ফ্রম সেপ্টেম্বর 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এই কবিতাগুলো যদি ওই পরিমাণ সময় থাকতো তোমাদের পড়াতে পারলে খুব মজা লাগতো। ইউনিট 11 লেসন 1 হোল্ড ফাস্ট টু ড্রিম, এটা পড়তে হবে। ব্লো ব্লো ব্লো, এই কবিতাটাও আমাদের হচ্ছে পড়ে নিতে হবে। আন্ডার দ্য গ্রিনউড ট্রিজ, এটা টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি, অ্যামিডস কিলার অ্যান্ড কিলার্স স্পিড আই স্ট্যান্ড আই উইল অ্যারাইজ অ্যান্ড গো।
তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি যে এই ক্লাসটার মাধ্যমে, খুবই ছোট ক্লাস কিন্তু এই ক্লাসটার মাধ্যমে তোমরা চাইলে দেখা যাচ্ছে যে খুবই দ্রুত ক্লাসটাকে শেষ করে ফেলতে পারো, এবং ক্লাসটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হবে, কি পড়তে হবে, পুরো কিন্তু জিনিসটা এই প্যাকেজ, ছোট্ট এই ক্লাসের মধ্যে সবকিছুর প্যাকেজ রয়েছে। একদম কোশ্চিনের এমসিকিউ থেকে শুরু করে কবিতার থিম থেকে শুরু করে, খেয়াল করছো কিনা তোমরা, আমি 3টা প্যাসেজেরই কিন্তু এই ক্লাসের মধ্যে কি দিয়ে দিয়েছি, সাজেশন, কোন ইউনিট এবং কোন লেসনগুলো পড়বো। এখানে সে বলে দিলাম কোন হচ্ছে আমরা কবিতাগুলো পড়বো, কোন স্টোরিগুলো পড়বো, কোন প্যারাগ্রাফ পড়বো, কোন ইমেইল পড়বো, কোন ফর্মাল লেটার পড়বো, এবং উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জের ক্ষেত্রেও আমি বলে দিলাম যে বিগত 5টা বছরের আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব। প্রিয় শিক্ষার্থী, আর 1-2 মিনিটের মধ্যে আমি পুরো জিনিসটা একটু সামারাইজ করার চেষ্টা করি, একটু মন দিয়ে শোনো। শেষ পর্যায়ে আমি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক যেই কটা সাজেশনে দিয়েছি ইউনিট এবং লেসন, সেইগুলো খুব গুরুত্ব সহকারে পড়ব। কোশ্চিনে আমরা যখন কোশ্চিন পেপারটা পাবো, পুরো প্রশ্নটা পড়ে এমসিকিউ এবং কোশ্চিনগুলোর উত্তর করব। প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা লেখার দরকার নাই, যেটা প্রয়োজনীয় সেটা আমরা লিখব। তারপর ফ্লোচার্টের ক্ষেত্রে যে নিয়মগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই পালন করব, এবং ফ্লোচার্টটা খুব সুন্দর করে ঘর করে কোনো অবস্থাতেই সেটা যেন সেন্টেন্স না হয়, সেটা তো বলে দিলাম, ফুল স্টপ না হয়, অবশ্যই বক্স করতে হবে। এটা সামারির ক্ষেত্রে বলছি আবারও, যে অতিরিক্ত শব্দ প্রোভাইড করতে হবে, হুবহু দেখে লেখা যাবে না, সেটা ক্লিয়ার করতে হবে। উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জের ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস করো যতটুকু সময় আছে, এবং বিগত 5টা বছরের প্রশ্ন এখানে কভার আপ করো। এবং তারপর পরিবর্তে তারপরে আমি যে কথাগুলো বললাম, প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, ইমেইল, তারপর গ্রাফ চার্ট, তারপর হচ্ছে গাপ চার্ট বা প্রাই চার্ট, তারপর হচ্ছে কবিতার থিম, এগুলো নিয়ে যে সাজেশনটা দেওয়া হলো সেগুলো শেষ করো। আশা রাখি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাপি রিডিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।